আশা আদনান সাকিবকে ডেডিকেটেড রাখতে পেরেছে। সবাই চেষ্টা করলে সবাই পারবে, আমি চেষ্টা করছি। মেনটেন করতে পারে না সাকিবকে, মেনটেন না, হ্যান্ডেল করতে পারে না। একটি সিনেমার ঘোষণা আসলো, জায়েদ খান, সায়ন্তিকা ব্যানার্জি, আমি জানি না প্রডিউসার কে বা কিছু, অনেক ফলো করে ফেসবুক ইউটিউবে প্রকাশ হলো, এই হলো ওই হলো, শুটিং হলো কক্সবাজারে, কি হলো না হলো নিয়ে আলোচনা হচ্ছে, খুবই বিব্রতকর কিছু আলোচনা, বিব্রতকর। তো এরকম মানুষদের নিয়ে আমরা কিভাবে কাজ করব? 12-14 বছর কিন্তু এককভাবে সাকিবই চলছে, সাকিবের ছবিই চলে। সাকিবকে নিয়ে যে কোনো ছবি বানালে সেটার পয়সাটা ফেরত আসে। আপনি আমাকে বলেন সাকিব ছাড়া আমি আর কাকে নিয়ে সিনেমা বানাবো? জায়েদ খান, অনন্ত জলিল। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি সিরামিক্স নিবেদিত তানভীর তারেক শো। আজকে আমার খুব বিশেষ একজন মানুষের সাথে আড্ডা দেব। পরিচয় এভাবে দেই যে আজ থেকে প্রায় এক যুগেরও বেশি সময় আগে কোনো একটা সংকটেই বলবো, আমাদের সাংবাদিক সংগঠনের সাথে একজন শিল্পী বেশ বিপদে পড়েই আমাদের শরণাপন্ন হয়েছিলেন, এবং তখন আমরা একজন মানুষের রেফারেন্স দিয়েছিলাম যে কোনো কাজে বা যে কোনো সহযোগিতায় কোনো রকম পরিচয় ছাড়া সেই শিল্পীকে দারুণ একটা কাজের প্ল্যাটফর্ম দিয়েছিলেন, এবং সে তখন খুবই নবিশ ছিল, আজ ভীষণ ব্যস্ত, আমি নাম না তুলি। এরকম অগণিত শিল্পীকে সাপোর্ট দিয়েছেন, নিজের কাজ করেছেন, তার নিজস্ব প্রতিষ্ঠান ভার্সিটাল মিডিয়া থেকে। একজন সফল প্রযোজক আমাদের বড় ভাই আশাদ আদনান। আশাদ ভাই, আমার নাম তানভীর তারেক, কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনি? খুব ভালো আছি, খুব ভালো লাগছে আপনার সাথে এইরকম একটা আড্ডা দিতে। আমি প্রথম থেকে একটু বায়োগ্রাফিক্যাল নেই এই শোতে, সেটা হচ্ছে ধরেন অনেক কিছু করারই তো সুযোগ ছিল, এবং সেই যোগ্যতা, সেই পোর্টফোলিও আছে। ঠিক কালচারাল লাইনের আপনার প্রথম কৌতূহলটা কীভাবে তৈরি হয়? আসলে মানে এই উত্তরটা এইভাবে আসে যে আমি কবিতা লিখতাম। আচ্ছা। আমার ছাত্র জীবনে আমি যখন কলেজ এবং ইউনিভার্সিটি লাইফে ছিলাম তখন আমি কবিতা লিখতাম এবং কখনো কখনো আবৃত্তিও করতাম। ওকে। অনেকেই জানে, আমি আপনার মাধ্যমে এখন আবার জানাতে চাই, 1403 সালে বাংলা 1403 সালে আমার কবিতার ক্যাসেটও বের হয়েছিল বইমেলাতে। আচ্ছা। নাম ছিল নিষিদ্ধ সম্পাদকীয়। তো ওটা ছিল আমার কবিতা বা সংস্কৃতির সাথে আমার রিলেশনের প্রথম অধ্যায়। এরপরে পড়াশোনা শেষ করার পর চাকরি জীবন, ব্যবসায়িক জীবন এসব ব্যস্ত হয়ে যাওয়ার কারণে সংস্কৃতি থেকে হয়তো একটু দূরে ছিলাম, কিন্তু মনটা তো ও জায়গাতেই ছিল। এরপরে যখন একটু স্টেবল হলাম 2009 সালের দিকে, চাকরি করি তখন আমি, তখন আমার দুটো বন্ধু তারা নাটকে কাজ করত। আচ্ছা। এক পর্বের খণ্ড নাটক, সিরিয়াল নাটক তারা বানাতো। তখন তারা আমার কাছে আসলো যে তুই তো এখন ঠিকঠাক উপার্জন করিস, তো আমরা তো একটু কম বাজেটে নাটক বানাই। তখন আসলে নাটকের বাজেট অনেক কমও ছিল, 1,60,70,000 টাকা যদি আমি ভুল না করে থাকি, আপনিও জানেন, দুই যেত না এরকম। হ্যাঁ, বললো যে আমরা কিছু নাটক তো বানাইতে পারি, ইফ ইউ আর ইন্টারেস্টেড। তো ওই জায়গা থেকেই আমার নাটক বানানো শুরু। মনে করেন যে মানে কচু গাছ কাটতে কাটতে ডাকাত হয়ে যাওয়া না। কিন্তু এখানে একটা প্রশ্ন, যে অনেক নির্মাতাই বলেছেন যে আপনি ওই সময় বাজেট বাড়ানো না, শুধু বাজারের স্ট্যান্ডার্ডটা বাড়িয়ে দিয়েছিলেন, এবং ওই সময় যেই বাজেটটা কল্পনা করতে পারতো না সেই বাজেটে প্রায় ধারাবাহিকভাবে কাজ শুরু করলেন। এই সাহস বা এই ঝুঁকিটা নিতে গেলেন কেন? মানে কি না, এখানে একটি জিনিস আমার বলার আছে, যে আসলে আমি সবসময়ই বাংলা নাটককে একটা আপার জায়গায় দেখার ইচ্ছে আমার সবসময় ছিল। ভালো নাটক হবে, টেলিভিশনে ভালো নাটকের চর্চা হবে, বিকজ বিদেশি সংস্কৃতি যদি আমাদের সংস্কৃতির মধ্যে ঢুকে যায়, আমরা যদি তাদের থেকে পিছিয়ে যাই আমাদের কাজে, তাহলে কিন্তু আমাদের সংস্কৃতির জন্য এটা অনেক হুমকি স্বরূপ। তো আমার মধ্যে একটা প্ল্যান ছিল যে আমি কিছু ভালো কাজ করব, এটা যেন বাজেট ব্যাপার না, ভালো কাজটা আমার কাছে মুখ্য ছিল। এই জন্য যে কাজের জন্য যা দরকার পড়তো আমি সেই বাজেট সবসময় দিতাম। এমনও গিয়েছে, আমি বলতে পারি যে একটি পরিচালক আমাকে বলেছে 2,20,000 টাকায় নাটক বানাবে,
সেটা 3.5 লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে, কিন্তু আমি করেছি। আচ্ছা আচ্ছা, মানে রিটার্ন ব্যাক বা অন্য না, রিটার্ন ব্যাক আসলে কোনো না কোনোভাবে চ্যানেল থেকে আমার হয়েই যেত। হয়তো কিছু কিছু ক্ষেত্রে লসও হয়েছে, কিছু ক্ষেত্রে সমান সমান হয়েছে। আর নাটকে অ্যাকচুয়ালি লাভ ওরকমও হয় না। সংস্কৃতিটাকে ধরে রাখা, ইন্ডাস্ট্রিতে মধ্যে নিজের বিচরণতা বাড়ানো, এই জন্যই আমি কাজ করেছি বেসিক। কিন্তু বলা হয় যে আপনার ভার্সেটাইল মিডিয়া এবং আপনি বেশ আলস্যই করেছেন যে ফিল্মে আসার ব্যাপারে একটু দেরি হয়েছে। আপনি যেটা শুরুর দিকে হয়তো মানে এতদিনে হয়তো 12 বছরের একটা ইন্ডাস্ট্রি যদি অনেকগুলো ছবি ইনভেস্ট করতে পারতেন, আমাদের ইন্ডাস্ট্রির একটু ঘুরে দাঁড়ানোর একটা ব্যবস্থা ছিল। এটা কি কোনোরকম? ট্রু। আসলে আমি খুব কনফিউজ ছিলাম আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে। কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে বাংলা চলচ্চিত্রের ইন্ডাস্ট্রি যদি বলি, আমি নাটক বা ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্ম এগুলোকে যদি সাইডে রেখে শুধু চলচ্চিত্র নিয়ে কথা বলি, তাহলে আমার বেশ কিছু আক্ষেপ আছে। চলচ্চিত্রের দিকে সেভাবে নজর দেওয়া হয় না, বাংলা চলচ্চিত্রের প্রতি জাস্টিস করা হয় না, ইন্ডাস্ট্রিটাকে নারিশ করা হয় না। সেটাকে বাজেট না ডিস্ট্রিবিউশন না আর্টিস্ট লেভেল থেকে, এভরি লেভেলে, ইন এভরি লেভেল, বাজেট, প্রযোজক, পরিচালক, আর্টিস্ট, মেকআপ ম্যান, প্রোডাকশন ম্যানেজার, লাইটম্যান, লাইট ক্রু, এভরি লেভেলে এখানে কোনো রকম জাস্টিস করা হয় না। এই জায়গাটাতে আমার খুব আক্ষেপ ছিল, এই জন্য এই ভিড়ের মধ্যে আমি ঢুকতে চেতাম না। আমি একটু ক্লিয়ার, একটু গোছালো টাইপের কাজ করতে পছন্দ করি, পরিষ্কার থাকার চেষ্টা করি। আপনি হয়তো জানেন যে ভার্সেটাইল মিডিয়া বা আমরা যে কাজই করি বা করছি, আমরা পরিষ্কারভাবে কাজ করি, আমরা ওপেনলি কথা বলে কাজ করি। আমরা আজ একটা বলবো, কালকে আরেকটা বলবো, সেই ধরনের নীতিতে বিশ্বাস করি না। আর একটা জিনিস আমার কাছে খুব মুখ্য, সেটা হচ্ছে শিক্ষা। যেখানে শিক্ষা নাই সেখানে আমি নাই। শিক্ষিত মানুষ ভালো কিছু করতে পারে, এটা আমার বিশ্বাস। অশিক্ষিত দিয়ে শুধু গন্ধই ছড়ানো সম্ভব, পরিষ্কার কাজ করা যায় না। খুবই গুরুত্বপূর্ণ কথা। কিন্তু ওই সময় কি এফডিসি বা এফডিসি ঘরানার যে সব সংগঠনগুলো, তাদের প্রতি এক ধরনের অনীহা বা তাদের আচরণের সাথে আপনি একটু দ্বিমত বা দ্বিধায় ছিলেন কিনা? মানে একটু দূরত্ব দেখা গিয়েছে সবসময় আশরাফ আদনান বা ভার্সেটাইল মিডিয়ার সাথে এফডিসি ঘরানার পরিচালক সমিতি, প্রযোজক সমিতি, আর্টিস্ট শিল্পী সমিতি, এদের সবার সাথে আমার সবসময় একটা ভালো রিলেশন মেনটেন করে আমি চলছি। তাদের সাথে বাৎসরিক পিকনিক বলেন বা বিভিন্ন প্রোগ্রাম, 15ই আগস্টের প্রোগ্রাম, সব কিছুতে আমার পক্ষ থেকে যেটুকু সহযোগিতা করার আমি সবসময়ই করেছি। কিন্তু সরি টু সে, তাদের সাথে সামাজিকভাবে আমার মেলামেশা করা হয়ে ওঠেনি। এই জায়গা থেকে আমি সবসময় একটু দূরত্ব বজায় রেখেছেন সবসময়। কারণ কি? কারণ কিছু নিয়ন্ত্রিত মানুষ দ্বারা ইন্ডাস্ট্রিটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়, এটা ঠিক না। সবাইকে কাজ করার সুযোগ দিতে হবে, সবাইকে সমান প্ল্যাটফর্ম দিতে হবে, সবাই সেটার দাবিদার। আজ ইউটিউবের যুগে বা 3 বছর 4 বছর 5 বছর আগের ইউটিউবের যুগে যে যেভাবে পারছে যা ইচ্ছে কথা বলছে, এই জিনিসগুলো না আমার সাথে যায় না। একদমই, সে বিষয়ে একটু বিস্তারিত আসবো পরে। কিন্তু তার আগে জানতে চাই যে আপনি প্রায় 1.5 যুগের উপরে ইন্ডাস্ট্রি এন্ডোর্স করেছেন, কিন্তু বলা হয় যে নাটক বলি বা ফিল্মে বলি, খুব বেশি ভ্যালুয়েবল বা বাজারে বিক্রি করার মতো তারকা তৈরি করা হয়নি। নাটকেও হাতে গোনা 2-3 জন, সিনেমায় তো এক সাকিবের পরে কাউকে খুঁজে পাওয়া যায় না। এই ব্যর্থতা, এই দায়টা কার? এই ব্যর্থতা, এই দায়টা আমাদের। আমরা যারা ছবি নির্মাণ করি বা নাটক নির্মাণ করি, আমরা নতুনদের পর ভরসা করতে পারি না। কেন? মার্কেটে তারা চলে না এই তকমাটা দিয়ে। তাকে নিয়ে নাটক বানালে নাটক বিক্রি হবে না, চ্যানেল নিতে চাবে না। এখন তাকে দিয়ে নাটক বানালে ইউটিউবে চলবে না, ভিউ বাড়বে না। কিন্তু এই জিনিসটা এখন কাটছে, কারণ ভালো কনসেপ্টের নাটক হলে ইউটিউবে ভালো ভিউ হচ্ছে। আমি দেখছি, যদিও আমি ইউটিউব বেস নাটক কখনো বানাইনি, হ্যাঁ, আমি আসলে ব্যাপারে অত পরিপক্কও না, কিন্তু লাস্ট কিছুদিন যাবৎ আমি এটাকে একটু ফলো করার চেষ্টা করছি। লাস্ট 3-4 মাস 5 মাস ধরে আমি দেখছি ভালো কন্টেন্টের কাজ হলে মানুষ দেখছে। সো এখন নাটকের ইন্ডাস্ট্রিতে নতুন ছেলে নতুন মেয়েদেরকে নিয়ে এগিয়ে আসার সুযোগ আছে। আর ইন টার্মস অফ ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসলে সাকিবময় আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি।
মানে সেটা 1-2 দিন না, 15 বছর হয়ে গেল, প্রায় তারও বেশি সময়। 20-22 বছর রাজত্বের কথা। রাজত্ব 15 বছর হতে পারে, কিন্তু 20-22 বছর ধরে সেই ইন্ডাস্ট্রিতে আছে, 24 বছর ইনফ্যাক্ট। তো 12-14 বছর কিন্তু এককভাবে সাকিবই চলছে, সাকিবের ছবিই চলে। সাকিবকে নিয়ে যে কোনো ছবি বানালে সেটার পয়সাটা ফেরত আসে। আপনি আমাকে বলেন, সাকিব ছাড়া আমি আর কাকে নিয়ে সিনেমা বানাবো? জায়েদ খান, অনন্ত জলিল, উনি তো ওনার প্রোডাকশন ছাড়া কাজ করেন না, উনি বড় মানুষ, বড় জায়গায় আছেন, ভালো থাকেন। অনন্ত জলিল কি সেলেবল? আমি এটাই বলছি, আপনি বলেন অনন্ত জলিল, জায়েদ খান, রোশন, সাইমন, ইমন, নীরব, কাকে নিয়ে আমি কাজ করব? তাকে নিয়ে কাজ আমি করব, ভালো গল্প এবং তার কমিটমেন্ট। একটা জিনিস কিন্তু ঠিক, সাকিব চলে, এই জন্য সাকিবকে নিয়ে বানাই, কিন্তু সাকিবের কমিটমেন্টও আছে। অন্যদের যা নেই তাই বলতে চাচ্ছেন? অন্যদের কাছে সেই প্রফেশনালিজমটা কিন্তু এখনো হয়ে ওঠেনি। কয়েকদিন আগেই একটি সিনেমার ঘোষণা আসলো, জায়েদ খান, সায়ন্তিকা ব্যানার্জি, আমি জানি না প্রডিউসার কে বা কিছু, অনেক ফলো করে ফেসবুক ইউটিউবে প্রকাশ হলো, এই হলো ওই হলো, শুটিং হলো, কক্সবাজারে কি হলো না হলো নিয়ে আলোচনা হচ্ছে, খুবই বিব্রতকর কিছু আলোচনা, বিব্রত করা যায়। তো এরকম মানুষদের নিয়ে আমরা কিভাবে কাজ করব? তাদেরকে গ্রুম হতে হবে, তাদেরকে জানতে হবে, বুঝতে হবে, ইন্ডাস্ট্রিটাকে ওন করতে হবে, ইন্ডাস্ট্রি ভালো করতে গেলে কি করতে হবে সেটাকে আগে জানতে হবে। তো সেক্ষেত্রে ধরেন এই যে পচন ধরায় বলি, এই শিল্পী সমিতি বা পরিচালক সমিতির এই ধরনের পচন ধরাটা কি পারস্পরিক মানে সম্পর্কের বৈরিতার কারণে হয়েছে কিনা? না, এখানে পচন ধরা বা বৈরিতার কিছু নাই, এখানে হচ্ছে সবাই একযোগে কাজ করতে হবে, সবার একটা জায়গায় আসতে হবে। আমাদের ইন্ডাস্ট্রিটার জন্য দয়া করে আমাদের ইন্ডাস্ট্রিকে ভালো জায়গায় রিপ্রেজেন্ট করার জন্য বহির্বিশ্বের কাছে একটি ভালো জায়গায় আমরা সবাই মিলে আমাদের ইন্ডাস্ট্রিকে নিতে সক্ষম। আমাদের সেই গুণী পরিচালক আছে, গুণী আর্টিস্ট আছে, আমরা সবাই একটা প্ল্যাটফর্মে দাঁড়াই না কেন? একদমই। কিন্তু আসাদ ভাই, আমরা যদি দেখি, ধরেন বুম এগিয়ে গেলে এক দল অভিনেতা অভিনেত্রী, সেটা ইলিয়াস কাঞ্চন হোক, নিপুণ হোক, অন্য দলেরকে নানা রকম দোষারোপ দিচ্ছে। আবার জায়েদের কাছে এগিয়ে গেলে তারা আবার অরুণা বিশ্বাস, জায়েদ বা এই রুবেল, তারা আবার একজনকে দিচ্ছে। এগুলো তো সাধারণ মানুষ তো দেখছে যে একজন আরেকজনের গালি ছাড়া। এবার এগুলো আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? এগুলো ভুল হচ্ছে, তাদেরকে বিশ্বাস করাতে হবে তারা যা করছেন তা ভুল হচ্ছে, এটি ইন্ডাস্ট্রির জন্য সঠিক হচ্ছে না। ইন্ডাস্ট্রির জন্য সঠিক কি হবে সেটা তাদেরকে চিন্তা করতে হবে, তারা চিন্তা ছাড়া কাজ করছেন। আমাদের সমস্যাটা এইটাই, আমরা চিন্তা করি না, আফটার ইফেক্টটা আমরা চিন্তা করি না, আমরা করে ফেলি, তারপরে দেখি এটার ইফেক্ট এটা হয়েছে। কিন্তু আগে চিন্তা করতে হবে যে কোনটা আমার চলচ্চিত্রের জন্য ভালো। আচ্ছা, আমরা তো সবাই ভালোই চাই, আপনি যাদের নাম বললেন তারা সবাই ইন্ডাস্ট্রির ভালো চায় এবং সবাই গুণী অভিনেতা, অভিনেত্রী, পরিচালক। তারা কি ইন্ডাস্ট্রি খারাপ চায়? ডেফিনেটলি চায়, কিন্তু আলটিমেটলি খারাপ হয়ে যাচ্ছে। কারণ কি? তারা চিন্তা করছেন না। তাদেরকে চিন্তা করতে হবে যে আমি কি বলছি, আমার তো লক্ষ লক্ষ ফলোয়ার, আমার তো লক্ষ লক্ষ ভিউয়ার, তারা তো দেখছে, তাদেরকে আমি ভালো জিনিস দেখাই, তাদেরকে আমি ভালো কথা বলি। একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলা বা একজন আরেকজনকে হেয় করে কথা বলার মধ্যে কিন্তু কোনো সার্থকতা নাই, কেউ লাভবান হবে না। আচ্ছা, আর আপনি বললেন ইলিয়াস কাঞ্চন বা নিপুণ আপা বা জায়েদ খান বা অরুণা বিশ্বাস আপা, এনারা তো গুণী মানুষ, অবশ্যই। তো এনারা কেউ কারো বিরুদ্ধে না, আসলে এনারা কেউ কারো বিরুদ্ধে না, এনারা সবাই চলচ্চিত্রের পক্ষের সপক্ষের লোক। কিন্তু কিছু কিছু জায়গায় হয়তো কিছু কিছু মানুষের প্ররোচনায় কিছু কিছু ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে যাচ্ছে, এগুলো থেকে বিরত হতে হবে। আমি যদি কয়েকটা উদাহরণ দিয়ে বলি, যে কিছুদিন আগে যেমন সাইমন অরুণা বিশ্বাসকে অপমান করলো, এটা নিয়ে হট্টগোল গেল। তার কিছুদিন পর যদি প্রাতিষ্ঠানিকভাবে আসি, হিন্দি ছবি আনছে অনন্য মামুন এবং তার অ্যাকশন কাট, তার বিরুদ্ধে আবার জাজ মাল্টিমিডিয়া স্টেটমেন্ট দিল, সে আমার ছবি পাইরেসি করছে, সে অন্য উপায়ে একজন আরেকজনের বিরুদ্ধে চলছে। আপনি যখন প্রিয়তমের ব্লকবাস্টার হিট এত সুন্দর দারুণ কিছু দিলেন, এই কিছুদিন আগে আমাদের দেলোয়ার জাহান ঝন্টু বলল শাকিব খানকে একদম নিষিদ্ধ, তার দুদিন পরে আপনি ওই এফডিসিতে বসে সাকিব সহ আপনি আবার
মিটিং করলেন, তো এগুলো আসলে মানুষের তো বিভ্রান্তি তৈরি হতে পারে, একই দেখছি মানে একে অপরকে মানে একটা সার্কাস তৈরি হচ্ছে। উনি কি বলছে আমি জানি না, মানে ওই ঝন্টু আঙ্কেলের কথা, উনি কি বলছে আমি জানি না, উনি কেন বলছে আমি তাও জানি না। আমার শুটিং ওই এফডিজিতে ছিল, সাকিব শুটিং করছে, সাকিব এফডিজিতে কাজ করছে, নর্মাল, আমরা নর্মালি কাজ করেছি। কে কাকে নিষিদ্ধ করলো দ্যাট ডাজন্ট ম্যাটার টু মি, বিকজ ছবির শুটিং হবে, সাকিব অভিনেতা, আমি প্রডিউসার, এফডিসি ভাড়া নিয়েছি, সঠিক উপায়ে কাগজপত্র নিয়ম অনুযায়ী মেনে আমি শুটিং করেছি। আচ্ছা, সেখানে ঝন্টু আঙ্কেল কি বললো দ্যাট ডাজন্ট ম্যাটার টু মি। আপনি নাকি ক্ষমতা দেখিয়ে সাকিবকে নিয়ে গেছেন এরকম? না, আমি তো কোনো ক্ষমতা দেখাইনি, কোনো জায়গায় তো কোনো ক্ষমতা দেখাইনি। ইনফ্যাক্ট শুটিং শুরু হয়েছে সকাল 10টা-11টায়, আমি মনে হয় 7টার দিকে ভিজতে গেছি। শাহিন সুমন, শাহিন কবির টুটুল, এসএও কলিক, অপূর্ব রানা, ওরা আমার কাছে সাথে আসে বসে আমরা চা নাস্তা করছি একসাথে বসে, তারপরে চলে আসছে। আমি তো কোনো ক্ষমতা দেখাইনি। আমার ম্যানেজার বা আমার ডিরেক্টর, তারা আমার কারোর সাথে কিভাবে তারা পারমিশন নিচ্ছে আমি তাই জানি না। আমি ক্ষমতা কোথায় দেখাইলাম? কিংবা আপনি নিষিদ্ধের খবরও বোধহয় জানতেন না? আমি নিষিদ্ধ কোনো খবরও জানি না, বা নিষিদ্ধ করছে বা এটার এগেইনস্টে ক্ষমতা দেখাতে হবে আমি সেটাও জানতাম না। তো এগুলো যে ঘটনা ঘটছে, এতে কি ব্যক্তিগতভাবে আপনি কিছুটা বিব্রত কিনা? না, আসলে আমি তো জানতামই না, এখন জানার পর বিব্রত হচ্ছি। তো সম্প্রীতির জায়গায় বলা হয় যে অনেক মোস্ট অফ দ্য সিনিয়র পারসন এখন এফডিসিতে আসেন না এবং হালও ধরতে চায় না। ফারুক ভাই চলে গেছেন, শৈলেন্দ্র ভাই বাসায় বসে হয়তো কিছু কথা বলেন, আলমগীর ভাই দীর্ঘদিন ধরে এফডিসিতে আসছে না। আপনি দীর্ঘদিন ধরে একটা ভালো রোল প্লে করছেন আমাদের ইন্ডাস্ট্রিতে এবং আপনার কথা গ্রহণযোগ্যতা, কমিটমেন্টের জায়গায় আমরা আস্থা পাই। এই জায়গায় কি মনে হয় সিনিয়র বা এখনকার সমসাময়িকদের ভেতরে একটা বড় দূরত্ব তৈরি হয়েছে, যেটা আপনি বা আপনারা পারেন এটা মিলিয়ে দিতে? এই কথা ঠিক, একটি দূরত্ব তৈরি হয়েছে। সিনিয়ররা অনেকেই সরে গেছে, এরকম মানে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক কথা, যেরকম নিষিদ্ধ ঘোষণা, যেটা জানতাম না, এরকম বিভ্রান্তমূলক কথাবার্তা, বা সাইমন অরুণা বিশ্বাস সাপাকে করেছে, অপমান করেছে, এ ধরনের বিভ্রান্তিমূলক কর্মকাণ্ডের মধ্যে আমাদের গুণীজনরা, আপনি যাদের নাম বললেন, ইলিয়াস কাঞ্চন ভাই বা আলমগীর আঙ্কেল, ইনারা তো সরে যাবেই, ইনাদের একটা মান সম্মান আছে, রাইট? ইনারা সেটা নিয়েই দূরে থাকতে পছন্দ করবে, এই জন্য ওনারা দূরে আছে। আমি তাদের এইটাকে সাপোর্ট করি, তারা যেটা করেছে ঠিকই করছে, তারা দূরে আছে। তার কারণ এফডিসিতে কিছু সংখ্যক লোক বসে থেকে কি দিয়ে কি বলছে না বলছে তারা নিজেরাও জানে না, নিজেরাও বোঝে না, শুধুমাত্র ভিউয়ের জন্য তারা এই কাজগুলো করছে। এই জিনিসগুলো বন্ধ হওয়া দরকার। এবং আমি আমাদের প্রডিউসার অ্যাসোসিয়েশনটা তো নাই, ওখানে প্রশাসক চালাচ্ছেন, আমি প্রশাসকের সাথে কথা বলে প্রডিউসার অ্যাসোসিয়েশনের সাথে কথা বলবো ইনশাল্লাহ। এই কামিং ইয়ারের ইলেকশনের পরপরই আমি চেষ্টা করব সবাইকে নিয়ে বসে এই যা কিছু ছোটোখাটো বিবাদ, আমি বলবো ছোটোখাটো, এগুলো কোনো কিছুই বড় না, একদমই ছোটোখাটো, এক বসায় ঠিক হয়ে যাওয়ার মতো বিভ্রান্তি, এগুলো ঠিক করার একটি প্রচেষ্টা আমি হয়তো নিতে পারি। যদি আপনারা গুণী সাংবাদিক, আপনারা যে সাংবাদিকরা আছেন, যারা বিনোদনের সাংবাদিক বহু বছর ধরে কাজ করেছেন, যেমন আপনি আছেন, আরও কিছু ছেলেপেলের নাম আমি বলতে পারি যাদের সাথে আমার এই দীর্ঘদিনের সম্পর্কে, তাদেরকে নিয়ে হয়তোবা একটা বসার একটা আয়োজন আমরা হয়তো করব। আমরা চেষ্টা করছি, চিন্তা করছি, হয়তো করব, দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। আচ্ছা, একটা প্রশ্ন রেখে প্রথম বিরতিতে যেতে চাই। আশাদ ভাই, আপনি বলছেন বা অনেকেই বলেন যে এফডিসি ঘরানা বা পুরনো যারা নির্মাণ করছেন তারা অনেকেই বেকার, এবং এফডিসিতে যারা পরিচালক সমিতিতে বসেন তারা আড্ডা দিতে বসেন, কাজ খুব কম হয়। সাকসেস রেটেও যদি দেখি, বর্তমান সময়ে হিমেল আশরাফ দারুণ সাকসেসফুল জার্নি করেছে, তার পরবর্তী ছবিও আপনি দিয়েছেন। রাহেন রাফি কাজ করছে একের পর এক, সেও এফডিসি ঘরানার বাইরে। হ্যাঁ, অনন্য মামুন দীর্ঘদিন ধরে এফডিসি থেকে নিষিদ্ধ একটা ছেলে। সো এফডিসি তো অবশ্যই একটা সংগঠন, যেই সংগঠনটা একেবারে নন প্রফিটেবল একটা সংগঠন, প্লাস এই সমন্বয় করে পরিবার হিসেবে থাকা, এই তো আমরা যতটুকু জানি। তো সেই জায়গা থেকে কি মনে হয় না যে বাইরের ছেলেপেলে, ইয়াং যারা, বাইরের অনেক ফ্রিল্যান্সার আছে যারা দুর্দান্ত কাজ করছে, তো এদের কুপ আপ করাটা খুব জরুরি, এদের এই দেয়ালের ভিতরে আনাটা খুবই জরুরি। তারাও কিন্তু একই মতামতের জন্য মানে ওয়েট করছে, যে এই যে নোংরামি, এই যে মানে নতুনদেরকে ওয়েলকামিং না করা, এটার জন্য তারাও কিন্তু দূরে সরে আছে।
কারণ আমাদের মধ্যে একটা জিনিস আমি দেখি যে নতুনদেরকে ওয়েলকাম করা হয় না, নতুনদেরকে ওয়েলকাম করতে হবে। আর রায়হান রাফি ভালো কাজ করছে, ব্যাক টু ব্যাক কাজ করছে। হিমেল আশরাফ 2015 সালে ছবি বানিয়েছিল, আবার 2023-এ প্রিয়তমা বানালো, এখন রাজকুমার বানাচ্ছে, ভালো কাজ করছে। অরণ্য মামুন কে বা কার দ্বারা নিষিদ্ধ আমি জানি না, কে তাকে নিষিদ্ধ করছে তাও আমি জানি না, কেন নিষিদ্ধ করছে তাও আমি জানি না, বাট সে ফিল্মের জন্য কাজ করছে, সে বাংলা চলচ্চিত্রের ভালোই চায়। আমি যদ্দূর জানি তার সাথে আমার আউটসাইড দ্য ফিল্ম এমনি ছোটো ভাই বড় ভাই সম্পর্ক আছে, আমি যদ্দূর জানি, যদ্দূর আমি তাকে চিনি, সে বাংলা ছবির খারাপ চায় না, সে ভালোই চায়। সে চেষ্টা করছে বাংলা ছবি ভালোভাবে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার। সেই সাথে সাথে তার ব্যবসা প্রতিষ্ঠান আছে অ্যাকশন ক্যাট এন্টারটেনমেন্ট, সেটা থেকে সে হিন্দি ছবি আনছে, হিন্দি ছবি চালাচ্ছে। আপনি একটু বলেছিলেন জ্যাজ মাল্টিমিডিয়ার কথা, তারা কেন আনতে পারে নাই তারাই জানে, বাট তারা তো মুজিব একটি জাতির রূপকার, এই ছবি তো ডিস্ট্রিবিউশন করছে, এর থেকে বড় গৌরবের বিষয় তো জ্যাজের আর কিছু নাই। জ্যাজের তো ওটাকে হ্যাটস অফ করা উচিত, কারণ মুজিব একটি জাতির রূপকার, এই ছবিটা তারা ডিস্ট্রিবিউট করছে, বিশাল ব্যাপার, এটা বিশাল ব্যাপার। তো জ্যাজের তো খুশি হওয়া উচিত। অরণ্য মামুন কি করলো, কেউ কারো পিছে না লেগে যার যার লাইন নিয়ে থাকা উচিত, আমার মনে হয় সেটাই বেটার হয়। আর নতুনদেরকে ওয়েলকাম করতে হবে, সেই দিন এসেছে। পুরনোদের গুণীজনদের আমরা শ্রদ্ধা করি, তাদেরকে আমরা সম্মান করি, আমরা চাই তারা তাদের জায়গা নিয়ে সুন্দর থাকুক, ভালো থাকুক, পাশাপাশি নতুনদেরকেও রাস্তা করে দেখ। এনিথিং আজকে তাকে সুন্দর লাগছে, এটা দিয়ে শুরু করি আমরা। অবশ্যই তোমারও সুন্দর লাগতেছে। আচ্ছা, একটু জানতে চাই যে আপনার সজীব সতেজ থাকার মানে রহস্য কি, মানে মেনটেন করা, চেষ্টা করা। আচ্ছা আচ্ছা, খাওয়ার মেনু, এক্সারসাইজ, ঘুম, এগুলো একটা রুটিনের মধ্যে আনা, এটাই। দেব কোনো প্রশ্ন প্রফেশনাল শুরু করবো? আচ্ছা, আমরা প্রিয়তমা দিয়ে শুরু করি যথারীতি, যেহেতু প্রিয়তমা 2023 সালের ব্লকবাস্টার সিনেমা, আর যেটার কান্ডারি বলা যায়, আপনাকেই বলছি। কান্ডারি এই অর্থে যে অর্থলগ্নি ছাড়া তো আসলে একটা সিনেমা হয় না, ইন্ডাস্ট্রি গ্রো হয় না। তো সেক্ষেত্রে এই দুঃসময় আপনি এগিয়ে এসেছেন, এগিয়ে এসে একটা ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে শাকিব খানকে সুপারস্টার বলা হয়, উনি সুপারস্টার, ঠিক আছে, কিন্তু গত কয়েক বছর আমরা দেখেছি যে কোভিড পরবর্তী বা কোভিডের আগেও যে শাকিব খান তখনও সুপারস্টার ছিল, এখনকার মতোই, যেহেতু এটা একটা সময়, নিজের সময়ের জন্য, কিন্তু তার ছবি মানে খুব একটা সফলতা আমরা দেখিনি। আমরা রোজার ঈদে যেটা কি যেন নাম ছিল, লিডার আমি বাংলাদেশ, RTV ছিল, যখন ঈদের সময় রিলিজ পরবর্তী এক সপ্তাহ বা এক মাস পর্যন্ত বলা হয়েছিল যে সিনেমাটা সুপারহিট, RTVর বরাদ দিয়ে ফ্লপ, এটা তখন বলা হয়েছিল যে সুপারহিট বলা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমরা গত মাস দুয়েক আগে বা এক মাস আগে আমরা দেখলাম RTV বলছে সিনেমাটা ফ্লপ হয়েছে। তার মানে আমি বলতে চাচ্ছি যে শাকিব খান থাকা সত্ত্বেও সেখানে ছবি ফ্লপ হয়। তো আমি সবসময় বলে এসেছি যে প্রিয়তমা আশাদ আদনানের জন্য হিট হয়েছে, এটাকে আপনি বিশ্বাস করেন? আশাদ আদনানের কারিশমা কি, প্রশ্ন হচ্ছে এটা। না, প্রথম কথা হচ্ছে এটাকে আপনি বিশ্বাস করেন? আসলে সাকিব নিয়ে ছবি সবাই বানায়, সবাই তো আশা আদনান না। আশা আদনান সাকিবকে ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করেছে, ডিফারেন্ট গল্পতে প্রেজেন্ট করেছে। সাকিবকে যে লুকে দেখা যায়নি কখনো, যে অভিনয়ে দেখা যায়নি কখনো, সেটা নিয়ে চিন্তা করেছে। সাকিবকে সেই ডেডিকেশন দিতে বাধ্য করেছে, সাকিব সেই ডেডিকেশন দিয়েছে। যেখানে যা দরকার ছিল প্রিয়তমা বানাতে, সেই এফোর্টটা আশা আদনান দিয়েছে। আশা আদনান প্রযোজকের বাইরে যেয়ে কাজ করেছে, নিজে কাজ করেছে, নিজে টেবিল ওয়ার্ক করেছে। এজন্যই বলছি ছবিকে ভালোবাসতে হবে। শুধু আমি হিট ছবি দিয়েছি বা আমি ফ্লপ ছবি বানিয়েছি, এর বাইরে যে ছবিকে ভালোবাসতে হবে। ছবি লস হলো, ছবি ভালো হলো তো গুনগান করলাম, ছবি লস হলো তো আর্টিস্টকে গালাইলাম, এই জায়গাতে থাকা যাবে না, এই জায়গাতে থাকা যাবে না। তার মানে সম্পূরক প্রশ্ন হিসেবে আমি বলতে চাই বা জানতে চাই, সেটা হচ্ছে যে শুধুমাত্র আশাদ আদনান বলেই কি সাকিব ডেডিকেটেড ছিল?
বা অন্য প্রডিউসারদের সময়টা সাকিব না 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 ব্যাপারটা যদি এভাবে না আনি, শুধু আশরাফ আদনান বলেই সাকিব ডেডিকেটেড ছিল না, আশরাফ আদনান সাকিবকে ডেডিকেটেড রাখতে পেরেছে। সবাই চেষ্টা করলে সবাই পারবে, আমি চেষ্টা করছি। মেনটেন করতে পারে না সাকিবকে, মেনটেন না, হ্যান্ডেল করতে পারে না, আমি শব্দটা ভুল বলেছি, হ্যান্ডেল করতে পারে না। কারণ সাকিব ডেফিনেটলি গুণী অভিনেতা, সাকিব মার্কেটে চলে, সাকিব ভালো অভিনয় করে, সাকিবকে দিয়ে টিকিট বিক্রি হয়, সাকিবকে দিয়ে ভালো সিনেমা বানানো সম্ভব। তাহলে সেই সাকিবকে তো মানে একটা বাংলা একটা কথা আছে যে বাচ্চা না কাঁদলে মায়ের দুধ দেয় না, তাই না? তো প্রযোজক টাকা তখনই পাবে যখন আর্টিস্টকে সেইভাবে মূল্যায়ন করবে। সব প্রযোজকের উচিত আর্টিস্টকে মূল্যায়ন করা, যার যা প্রাপ্য তাকে সেই সম্মানটা দেওয়া এবং তাকে নিয়ে ঠিক সেরকমভাবেই কাজ করা। আমি সেটা করেছি এবং আমি বলবো আমি সাকসেসফুলি করেছি। অবশ্যই, সেটা তো দিব্য চোখে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তার সাথে সংযুক্ত প্রশ্ন যে প্রিয়তমার সাকসেস রেটের প্রথম দিকে আপনারা একটা আওয়াজ এবং প্রোপাগান্ডা ছড়িয়েছিলেন, এই ধরনের কথা চলচ্চিত্র ব্যক্তির বেশ কয়েকজনের মুখ থেকে এসছে। পরবর্তীতে যখন বলা হলো বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ড ভাঙতে যাচ্ছে বা ভেঙে ফেলেছে, তখন ইলিয়াস কাঞ্চন সাহেব দুটো টিভি ইন্টারভিউতে খুব অন রেকর্ড বলেছেন যে এটা খুবই ভুল স্টেটমেন্ট এবং এটা বেদের মেয়ে জ্যোৎস্নার যে হিসেব নিকেশ তারা জানে না বলে এই ধরনের কথা বলছে। তো ওভারঅল এই বিষয়টা আপনারা মূল সাকসেস রিপোর্টটা কিভাবে কেন শুরু করেছিলেন, আদৌ কদ্দূর কী অবস্থা? এবং অনেকে বলেন যে, অনেক পরিচালক বলেন যে বক্স অফিস যেহেতু এখানে দেখা যায় না, সেখানে এইটা এভাবে না বললেও আশরাফ আদনান বা আপনার টিম পারত না। আমরা তো ওভাবে কিছু বলিনি, আমরা বলেছি আমাদের কত টিকিট সেল হয়েছে। আপনি হিসাব করেন, বেদের মেয়ে জ্যোৎস্না যখন ছিল তখন কতগুলো হল ছিল, কত মানুষ ছবি দেখেছে, কত মানুষ ছবি দেখেছে। এখন আপনি হিসাবে আসেন, ফার্স্ট উইকে প্রিয়তমা 107টা হলে ছিল, 107টা হলে প্রতিদিন 4টা করে শো ছিল, কোনো কোনো হলে 5টা করে শো ছিল। প্রতিটি হলে কতগুলো সিট ছিল, সেই সিটের মূল্য কত, টিকিটের মূল্য কত, গুণ করেন, অবশ্যই হিসাবটা কিন্তু বের হয়ে যাবে। আশরাফ আদনান বলছে না, হিমেল আশরাফ বলছে না, ভার্সেটাইল মিডিয়া বলছে না, আপনি হিসাব করেন। 107টা হল, এরপর 114টা হল, এরপর 117টা হল, এভাবে 7 সপ্তাহ হাউসফুল চলেছে। এইটা কোট আনকোট পেপারে আছে, আপনারাই লিখেছেন। এখন আপনারা যোগ বিয়োগ গুণ ভাগ করেন, করে দেখেন কত টাকার টিকিট বিক্রি হয়েছে। আশরাফ আদনান ভুল বলছে কিনা দেখেন। অবশ্যই না, আপনার হিসাবে ঠিক তুলনার বিষয়টা অনেক না, তুলনা তো আমরা করিনি, আমরা তো কখনোই মুখ দিয়ে বলি না। তুলনা যারা করেছে তারাই বলতে পারবে কেন তারা তুলনা করছে। 107 হল, 114 হল, 117 হল, আর ওই সময় 750 হল। ইলিয়াস কাঞ্চন সাহেব তো ঠিকই বলেছেন, আমরা সেই হিসাবটা আসলেই তো জানি না। ওই সময় প্রত্যেকটা হলে কত সিট সংখ্যা ছিল তাও তো জানি না। টিকিটের মূল্য তখন কত ছিল, 30 টাকা ছিল না 35 টাকা ছিল, আর এখনকার টিকিটের দাম কত? আপনি সেভাবে হিসাব করেন, তখন কত টাকার টিকিট সেল হয়েছে। তখনকার 1 কোটি টাকা, এখনকার আপনি স্বীকার করবেন এখন 4 কোটি টাকা। তো আপনি এইভাবে হিসাব করেন, তাহলেই তো তুলনা বের হয়ে যাবে। বেদের মেয়ে জ্যোৎস্না সাথে আমি তুলনা করব না প্রিয়তমার, কিন্তু তখনকার যদি বেদের মেয়ে জ্যোৎস্না 3 কোটি টাকার টিকিট বিক্রি করে থাকে, 4 কোটি বেচে, 5 কোটি বেচে, 7 কোটি বেচে, এখন আমরা 41 কোটি বেচছি। এখন দায়িত্ব আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা মূল্যায়ন করেন। চমৎকার। একটু শুনতে চাই যে হিমেল আশরাফকে এত ভালোবাসেন কেন আপনি? হিমেল আশরাফকে আসলে ভালোবাসি না, ওর কাজকে ভালোবাসি। না, বলা যায় যে হিমেল আশরাফ অনেকটাই মানে আশরাফ আদনান ভার্সেটাইল মিডিয়া মানে ছাড়া মূলত এই এতদূর পথ স্বাভাবিকভাবে এটা তো বড় একটা শক্তি। ইনফ্যাক্ট ও তো দেশ পাড়িয়ে দিয়েছে অলরেডি। এই কামব্যাক করানোটা অবশ্যই একটা কিছু দেখেছেন, গ্লিটারি কিছু দেখেছেন। দেখেন, ওর সাথে আমার অনেক গল্প নিয়ে অনেক শেয়ারিং আছে। আমরা গল্প নিয়ে শেয়ার করি, আমরা ঘন্টার পর ঘন্টা কেটে যাই গল্প নিয়ে শেয়ার করি। কোন গল্পটা কিভাবে প্রেজেন্ট করা যায়, কোন সিনটা কিভাবে প্রেজেন্ট করা যায়, আমরা যেটাকে বলে আপনার আর্ট করি, কাগজে কলমে, পাত্র পাত্রী, ক্যামেরা কোথায় বসানো যায়, এগুলো নিয়ে আমরা কাজ করি, স্কেচ ড্রয়িং করি, আমরা কাজ করি।
তো সেই জায়গা থেকে তার পটেনশিয়ালিটি আমি দেখেছি, দীর্ঘদিন সে আমার সাথে থেকেছে, আমি তার দেখেছি। হ্যাঁ, সে আমেরিকা চলে গিয়েছিল, আমি তাকে ব্যাক করিয়েছি। আমি বলেছি আসো, আমাদের কাছে ভালো গল্প আছে, প্রিয়তমা রাজকুমার দুটো গল্প, আরেকটা গল্প আছে আমাদের কাছে মায়া, যেটা সরকারি অনুদান পেয়েছে সাকিবের হাউস থেকে, যেটা হয়তো বা আমি সাকিব যৌথভাবে বানাবো। চমৎকার। এবং এজন্য বলছি যে অনেকেই এই সিটে এসে অনেক পরিচালক বেশ ঈর্ষাকাতর হয়ে বলে যে আশাধারের কাছে তো ভেড়ায় যায় না, হিমেল বলয় থেকে ব্যাপারটা এরকম না, হিমেল কোনো বলয় তৈরি করে রাখে নাই। আমার কাছে তো ভিড়ছে, মানুষ ভিড়ছে, আসছে, নতুন ডিরেক্টররা আসছে, তারা ভিড়ছে, তারা গল্প, আমি একজনের নামও বলতে পারি, তার একটি গল্প আমার কাছে খুব ভালো লেগেছে, সে আসছে, সে একটি ভালো কাজও করেছে, ওয়েব ফিল্ম বানিয়েছে, ওটা ভালো চলেছে, সামনে হয়তো তার সাথে আমি কাজ করব। ভালো একটা গল্প সে আমাকে দিয়েছে, মনীষ গল্পের নাম, আমি যেটার নাম বলবো, ব্যাক করিয়েছি। আমি বলেছি আসো, আমাদের কাছে ভালো গল্প আছে, প্রিয়তমা রাজকুমার দুটো গল্প, আরেকটা গল্প আছে আমাদের কাছে মায়া, যেটা সরকারি অনুদান পেয়েছে সাকিবের হাউস থেকে, যেটা হয়তো বা আমি সাকিব যৌথভাবে বানাবো। এই সিটে এসে অনেক পরিচালক বেশ ঈর্ষাকাতর হয়ে বলে যে আশাধারের কাছে তো ভেড়ায় যায় না, হিমেল বলয় থেকে ব্যাপারটা এরকম না, হিমেল কোনো বলয় তৈরি করে রাখে নাই। আমার কাছে তো ভিড়ছে, মানুষ ভিড়ছে, আসছে, নতুন ডিরেক্টররা আসছে, তারা ভিড়ছে, তারা গল্প, আমি একজনের নামও বলতে পারি, তার একটি গল্প আমার কাছে খুব ভালো লেগেছে, সে আসছে, সে একটি ভালো কাজও করেছে, ওয়েব ফিল্ম বানিয়েছে, ওটা ভালো চলেছে, সামনে হয়তো তার সাথে আমি কাজ করব। ভালো একটা গল্প সে আমাকে দিয়েছে, মনীষ গল্পের নাম, আমি যেটার নাম বলবো না, গল্পের নাম মনীষ। আমি এই ক্লিপিংসটা ওদের সবাইকে পাঠাই দেবো। দীপু, প্রশ্ন। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা দেশি নায়িকা কবে দেখতে পাবো আপনার সিনেমায়? জাতীয় প্রশ্ন। দেশি নায়িকা আসলে ডেডিকেটেড নায়িকার সংকট আছে, ডেডিকেটেড নায়িকার সংকট আছে। আমার ডেডিকেটেড নায়িকা দরকার পড়ে আমার ছবিতে, আমার ডেডিকেশনটা লাগে। সেই ডেডিকেশন দেশি নায়িকা যখন আমার গল্পের সাথে দেখাবে, অবশ্যই দেশি নায়িকা আপনারা দেখতে পাবেন। মানে চরিত্রের সাথে বা এর সাথে আপনি দেশি কোনো মেয়েকে আপনারা মানে ফ্রেমে আটকাতে পারেন না, মানে ভালো লাগায় আটকাতে চেষ্টা করি আমরা বহুভাবেই চেষ্টা করি। প্রিয়তমাতেও চেষ্টা করছি, অনেকের সাথেই আমরা কথাবার্তা বলা হয়েছে। আসলে মানে ছবির প্রতি ভালোবাসাটা না, আমি যেভাবে চাই আমার নায়িকা আমার ছবিটা এইভাবে ভালোবাসুক, আমি সেভাবে পাই না। দেশি মেয়েরা ডেডিকেটেড না, না এটা আমি বলবো না, ডেডিকেটেড না তা না। এমপি হতে ব্যস্ত না, উনি এমপি হতে চাচ্ছেন, ওনার চাহিদা হয়েছে, এমপি হবেন উনি, এখন চাচ্ছেন, চাক, এমপি হতে ব্যস্ত সব নায়িকা না, উনি তো মানে বহু আগেই নায়িকা তৎপা থেকে সরে গেছেন। না, রেকর্ড সংখ্যক মনোনয়ন বিক্রি হয়েছে এবার, মানে চেয়েছে, মানে অনেকে চেয়েছে, হ্যাঁ অনেকে চেয়েছে। আর নায়িকারা এমপি হতে চায় কেন তা আমি জানি না, আমিও তো চাইছিলাম। নায়িকারা কেন চায় জানি না, তবে হ্যাঁ নায়িকা বলতে আমি যে শৈল্পিক দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করি, সেই শৈল্পিকতার অভাব আমাদের নায়িকাদের মধ্যে এই মুহূর্তে আছে। তবে হ্যাঁ, আমি সামনে একটি ছবি করতে যাচ্ছি, সেখানে দেশি নায়িকা পাবেন আপনারা। একটা আমরা পুরনো প্রসঙ্গে যাই, আবার সেই শাকিব খান প্রসঙ্গে যাই। শাকিব খানের একটা বলয় আছে, সবসময় একটা বলয় থাকে। তো কিছুদিন আগে আপনি বলেছিলেন যে শাকিব খানের বন্ধু বলে একজন প্রযোজক যে স্টেটমেন্টটা ভাইরাল দাবি করেছিল, সেটা নিয়ে আপনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে আসলে শাকিব খানের বন্ধু হয় না, সবাই বন্ধু ছিল না, রাইট? হ্যাঁ, কে কোথায় দাবি করেছে, কে কার বন্ধু, সেরকম কোনো স্টেটমেন্ট আমি দেখিনি। আমি সেরকম কোনো স্টেটমেন্টের এগেনস্টে কোনো উত্তর দেইনি। ওকে, কোশ্চেনটা ছিল 3টি নাম নিয়ে, আমি 3টি নামের সমানভাবে ব্যাখ্যা দিয়েছি। কে কার বন্ধু, আমি সেই বিতর্কে ওই স্টেটমেন্টের মাধ্যমে যেতে চাইনি। আপনার কোশ্চেন যদি বন্ধুত্বের সংজ্ঞা দিয়ে করেন, শাকিব খানের বলয় বন্ধু, সুপারস্টারের বলয় থাকবে, সুপারস্টারের বলয় থাকবে, সুপারস্টার সবার সাথে মিশবে না, খুব সত্য কথা। আবার এটাও মেনে নিতে হবে, সুপারস্টার কাকে কখন দরকার তাকে তখন ইউজ করবে, কাকে কখন দরকার নাই তাকে তখন সরিয়ে দিবে, এটাই সুপারস্টার। এটা কি সব ক্ষেত্রেই প্রযোজ্যতার? কখনো কি এই সূত্রটা সে আপনার উপর
অ্যাপ্লাই করবে না, করার সম্ভাবনা আছে কি? না, আসলে আমার সাথে তো ওরকমভাবে অ্যাপ্লাই করা না করা বিষয় নিয়ে আমি কখনো চিন্তা করি নাই। আমার সাথে অ্যাপ্লাই করবে কি না তাও আমি জানি না। আমরা জানি, মাঝখানে বলছি আমরা জানি আপনি সবসময় উদার, আপনি সেভাবেই না, আপনার স্টেটমেন্ট দিয়েছেন যে আপনার সম্পর্কটা প্রফেশনাল, সবকিছু প্রফেশনাল, সবসময় উদার, সবার সাথেই আপনি ভাই বন্ধুর সম্পর্ক নিয়ে এসে আবদার নিয়েই সবাই আপনার কাছে যায়, আপনিও সেভাবে মিশে। কিন্তু যদি কখনো আপনার সাথে এরকম করে ফেলে কেউ, তাহলে কি করবেন? কেমন লাগবে আপনার? ডেফিনেটলি কষ্ট পাবো। কেউ যদি আমার সাথে আমাকে ইউজ করে আমাকে ছুঁড়ে ফেলে দেয়, ডেফিনেটলি আমার কষ্ট লাগবে, ডেফিনেটলি। কিন্তু আসলে আমি অতখানি নিকটবর্তী হইও না যে আমাকে ইউজ করে ছুঁড়ে ফেলে দিতে পারবে, তা না। আমি ভাই বন্ধু হিসাবে রাখি, ঠিক আছে, প্রফেশনালিজমভাবে আমি মেনটেন করি, সেটাও ঠিক আছে। কিন্তু কেউ হারিয়ে গেলে আমি অনেক কষ্ট পাবো, সেরকম মতে আমি আসলে বিশ্বাস করি না। কারণ পৃথিবীতে মানুষ আসবে যাবে, আমি মনে করি এটাই ঠিক। এটা তো প্রমাণিত যে শাকিব খান তার ব্যক্তিগত এবং পেশাদার জায়গায়, সম্পর্কের জায়গায় ঠিক মেনটেন বা ব্যালেন্সটা করতে পারে না। তো বন্ধু বা ব্রাদার বা একসাথে সহযাত্রী হিসেবে এগুলো নিয়ে আপনার কোনো পরামর্শ থাকে কি না? আমি চেষ্টা করছি, এখন চেষ্টা করছি। অনেক চেঞ্জ হয়েছে, অনেক চেঞ্জ হয়েছে, আগের থেকে অনেক চেঞ্জ হয়েছে এবং হবে হবে। শাকিবকে আপনারা ডিফারেন্ট লুকে পাবেন, সামনে পাবেন। শাকিবকে আমি চেঞ্জ করার চেষ্টা করছি, পাবেন আপনারা। আশাদ নামে একটা নার্সিং চলছে, সেটা কি ব্যক্তি শাকিবকে নাকি অ্যাক্টর শাকিবকে? সব মিলিয়ে শাকিব খানকে। দারুণ। আমি একটু টপিকটা চেঞ্জ করতে চাই, সেটা হচ্ছে আশাদ ভাই, গত কয়েক বছর ধরে এক ধরনের আলোচনা হচ্ছে ছবির অনুদান নিয়ে, রাষ্ট্রীয় অনুদান নিয়ে, এবং যারা যারা পাচ্ছেন তাদের, আমি সাংবাদিকতা বিলং করে বলি যে 60 থেকে 70% পেশাদার চলচ্চিত্রের না বা চলচ্চিত্র নির্মাণে নাই, তাকে দেয়া হচ্ছে। এটা গেল ধারাবাহিক যে অনুদান। সম্প্রতি অপারেশন জ্যাকপট নিয়ে গত 1-1.5 বছর ধরে নানান দেন দরবার চলেছিল। সেটা ইন্ডিয়ান অনেকগুলো পরিচালক ছিল, গিয়াসউদ্দিন সেলিম ছিল, অমিতাভ রেজার নাম শোনা আসছিল। সব মিলে আসলো এমন একজনের নাম যাকে আসলে আমাদের পোর্টফোলিওতে, আমাদের ফিল্মের পোর্টফোলিওতে না, আমাদের খুব ঘনিষ্ঠ ভাই ব্রাদার স্বপন চৌধুরী। এটা নিয়ে অনেকেই কথা বলেছেন, আমার শোতে বলেছেন যে অনুদানটা বা সরকারি টাকাটা ঠিক জায়গায় পৌঁছাচ্ছে না। শুধু যে আপনি একটা রাজনৈতিক পরিবারে রয়েছেন বা আপনি একটা খুব রেগুলার কাজ করেন সেজন্য না, একজন চলচ্চিত্রকর্মী হিসাবে আপনার কাছে এই অবজারভেশনটা শুনতে চাই। প্রথমত অনুদান, যেটা বাস্তবিকভাবে কিছু ছবিকে অনুদান দেওয়া হয়, ছবির মেরিট বুঝে অনুদান দেয়, 30 লাখ, 40 লাখ, 50 লাখ, 60 লাখ, কাকে দেয় এই ব্যাপারটা আমি পুরোটা জানি না। আসলে কেন অনুদান দেওয়া হয় সেটাও আমি জানি না। ছবি বানানোকে উৎসাহিত করার জন্য অনুদান দেওয়া হয়। আসলে 60 লাখ টাকায় তো ছবি হয় না, 60 লাখ টাকা নেয়, সেই ছবি তো হলে চলে না। আবার বেশিরভাগ ক্ষেত্রে আপনি নোটিস করে থাকবেন যে অনুদান যদি বছরে 20টা ফিল্মকে দেয়, তাদেরকে যদি 2 বছর বা 3 বছর সময় দেওয়া হয় ছবিটা শেষ করতে, কটা ছবি রিলিজ হয় আপনারা সংখ্যা কিন্তু আঙ্গুলে গুণে বলে দিতে পারবেন। সুতরাং অনুদান প্রথায় কিছু সংস্কার লাগবে, এটা ঠিক, কিছু সংস্কার লাগবে। অনুদান প্রথা থাকতে হবে, বিকজ আমাদের প্রয়োজন কম, ছবির সংখ্যা বাড়াতে গেলে অনুদান প্রথা গভর্নমেন্ট রেখেছে, গভর্নমেন্টের উদারতার জন্য। গভর্নমেন্ট উদার, ছবি গভর্নমেন্ট পেট্রোনাইজ করতে চায়, এই জন্য গভর্নমেন্ট অনুদান প্রথা রেখেছে। আমরা গভর্নমেন্টকে এই জন্য কৃতিত্ব দিতেই পারি। কিন্তু কাকে দিচ্ছি না দিচ্ছি এইটা খুব স্বচ্ছ হতে হবে, স্বচ্ছ হতে হবে এবং অনুদানের অ্যামাউন্ট কিছু বাড়াতে হবে এবং গল্প বুঝে, ডিরেক্টর বুঝে অনুদান দিতে হবে। তাহলে সেই অনুদানের ছবিগুলো আলোর মুখ দেখবে। কারণ একটি ছবির প্রসঙ্গ আমি বলতে পারি, দি বিউটি সার্কাস, মাহমুদ দিদার অনুদান পেয়েছিল 7-8-9 বছর আগে অনুদান পেয়ে তারপরে রিলিজ করতে পেরেছে। কেন? এরকম তো হওয়া উচিত না। অনুদান আমি দেব এবং আমার ট্র্যাক থাকবে সেই ছবিটা কবে রিলিজ হচ্ছে, কত টাইম দিচ্ছে। একটা চলচ্চিত্র নিয়ে মামলাও হয়েছে, হ্যাঁ, এরকম ঝামেলা হয়েছে। তো এগুলো কেন হবে? চলচ্চিত্র নিয়ে তো এগুলো হওয়া উচিত না, এগুলো হওয়া উচিত না। সুতরাং অনুদান আমি কিছু সময়ের জন্য, কত সময়ের জন্য দিচ্ছি, 2 বছর না 3 বছর, এবং ট্র্যাক করে রেখে সেই অনুদান কমিটিই থাকবে, ট্র্যাক করবে, ট্র্যাক করে সেই ছবিটা ঠিক সময়ে রিলিজ হতে সাহায্য করবে। আমার মনে হয় এভাবে কিছু সংস্কার করা যেতে পারে, প্রথমত অনুদানের ক্ষেত্রে। আর দ্বিতীয়ত কি বললেন আপনি? বললাম যে বলা যায় না, এটা মানে কাগজে কলমে সত্য যে মুজিবের পরে সবচেয়ে বড় বাজেটের ছবি আসছে
অপারেশন জ্যাকপট। আচ্ছা, অপারেশন জ্যাকপট। এটা রাষ্ট্রীয় অপারেশন জ্যাকপট একটি বড় বাজেটের ছবি, 21 কোটি টাকা। এটা হচ্ছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ছবি। জি। আমি যতদূর জানি অন্তঃসবিজের যে কর্ণধার ছিলেন স্বপন চৌধুরী, উনি প্রযোজনা করছেন। তো উনি তো আসলে এন্টারটেনমেন্টেরই মানুষ, কিন্তু ফিল্ম প্রযোজনায় নতুন করে আসছেন। উনি ছবিটি পেয়েছেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে ছবিটি করছেন। কলকাতার রাজীব বিশ্বাস সাহেব আছেন। আমি জানি না ওনার সম্বন্ধে। মাঝখানে একটা বলি যে উনি ব্যাকগ্রাউন্ডটা আমি যেটা বলছি যে, যেমন আপনি 15 বছরের মতো ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছেন, কাজ করছেন, অর্থাৎ আপনার 15 বছরের এক্সপিরিয়েন্স আছে নাটক ফিল্ম বানানোর, যেটা আর কি। কিন্তু যে সরকারি একটা প্রজেক্ট 21 কোটি টাকা দাম বাজেটের একটা পোর্টফোলিও চেক তো থাকে, যাকে দেওয়া হলো, তিনি একটা নাটকও বানাননি কোনোদিন, আমরা দেখিনি। ভেতরে বা আন্ডারগ্রাউন্ডে প্রডিউস করেছি কিনা সেটা আমরা জানি না, পত্রপত্রিকা আমরা কোনোদিন দেখিনি, আমরা লিখিনি যে উনি একটা নাটক বানিয়েছেন, নাটক প্রডিউস করেছেন। সিনেমা তো অনেক পরের বিষয়। তো গভর্নমেন্টে যারা কাজটা দিয়েছেন তারা কি যাচাই বাছাই করে এমন একজনকে দিয়েছেন যিনি একেবারেই ফিল্মে অনভিজ্ঞ, আমি বলবো না, নতুনরা তো আসবেই। উনি তো এন্টারটেনমেন্টের লোক, উনি এখানে যাচাই বাছাই করে দেওয়া হয়েছে কিনা আমি জানি না, কারা কারা এখানে চেয়েছিল কাজ তাও আমি জানি না। উনি হয়তো চেয়েছেন, অনেকে চেয়েছেন, উনি চেয়েছেন, যেমন নাম বললেন গিয়াসুদ্দিন সেলিম, অমিতাভ রেজা, এদের নাম শোনা গিয়েছিল এরা বানাবে। তো এটা অপারেশন জ্যাকপট গেরিলা ভিত্তিক, মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবি যতদূর আমি জানি, এটা গেরিলা অপারেশনের ছবি। তো যিনি এটা কাজ করছেন রাজীব বিশ্বাস, আসলে তার পোর্টফোলিও আমি ঠিকমতো জানি না। আমাদের দেশ থেকে দেলোয়ার জাহান ঝন্টু স্যার কাজ করছেন, তো উনি তো অবশ্যই গুণী পরিচালক, উনি এটা করছেন। ওনার আগের ছবিটা কি ছিল? সুজন মাঝি। এখন সুজন মাঝি থেকে অপারেশন জ্যাকপট, এই জায়গাটায় ওনার উত্তরণ হয়েছে। ভালো করবেন নিশ্চয়ই। এটা যৌক্তিকতা কতটুকু এটুকু বলবেন যদি আপনার কাছে শুনতে চাই। সেটা নিয়ে আসলে বিচার বিশ্লেষণ আমরা আরেকটু পরে করি, আমরা আরেকটু দেখি, কারণ ওনারাই বলবেন, ওনাদের বলার অভ্যাস আছে, তো ওনারাই বলবেন, যা বলার ওনারাই বলে ফেলবেন। আচ্ছা, আপনার রাজকুমারের পরে যে মায়ার কাজ ধরবেন, মায়া ছিল অনুদানের ছবি সেটাতে। আচ্ছা, মায়া জন্য একজন নায়িকা সিলেক্ট করা ছিল, যেটা ছিল সাকিবের প্রিয়তমার জন্য। যেমন প্রিয়তমার জন্য শবনম বুবলিকে সিলেক্ট করা হয়েছিল শুরুতে, আমি যতদূর জানি। না, শবনম বুবলিকে আমি যতদূর জানি যে হিমেল আশরাফকে সাকিব খানের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল শবনম বুবলি, যেটা হিমেল ভাই আমাকে বলেছে, করেছিল। পরবর্তীতে হয়তো সাকিব খানের ব্যক্তিগত কারণে বুবলি সিনেমা থেকে সরে গেছে কিনা আমরা সেটা জানি। টক শো বা বিভিন্ন আলোচনায় হয়তো তার পোর্টফোলিও নেই সেই গেস্টের, সেটা নারী গেস্ট, খুবই কম সময়ের ক্যারিয়ার। প্রশ্ন করা হচ্ছে শাকিব খানকে নিয়ে, এবং শাকিব খানকে প্রচণ্ড হিউমিলেট করে সেই মেয়ে, বা নারীই বলবো, নারী বলতে আমার একটু লজ্জায় পাচ্ছি, সেই মেয়েরা কথা বলে যাচ্ছে অন রেকর্ড, কিছু কিছু লাইভ প্রোগ্রাম, এবং যাচ্ছে তাই। এটা আমি জানি না অন্য কোনো দেশে সম্ভব কিনা। আমার বা দীপুর, আমাদের শাকিব খানকে অপছন্দ লাগতেই পারে, কিন্তু আমরা সাংবাদিকতা বিলং করেও যেটা বলতে পারি না বা বলা শোভন না, যা বলে দিচ্ছে। তো এইটা কি ধরনের শিষ্টাচার, বা এটা কি ধরনের কালচার তৈরি হচ্ছে, বা এ নিয়ে আসলে আদৌ কোনো ব্যবস্থা নেওয়া প্রয়োজন কিনা, আপনি কি মনে করেন? প্রথমত, সে কেন বলছে তার উত্তর আপনি, ওই যে আপনি দেখছেন, আপনি মনে রাখছেন, আপনি আমাকে কোশ্চেন করতেছেন, তার এটাই দরকার, এটাই দরকার তার, এই জন্য সে বলতেছে। আপনি তাকে মনে রাখছেন, দীপু তাকে মনে রাখছে, আপনি আমাকে কোশ্চেন করতেছেন, এটা একটা টপিক না তার জন্য? সে তো হয়ে গেছে, হিট হয়ে গেছে। গণমাধ্যমের দায় এদেরকে আসলে নিবৃত করতে হবে, এ ধরনের শিল্পীদেরকে নিবৃত করতে হবে। আর এদেরকে শিল্পী বলতেই আসলে আমার কষ্ট হচ্ছে। আমরা এদেরকে ভুলে যেতে চাই, আমরা এদেরকে নিয়ে আলাপ করতে চাই না। ফাইন। রাজকুমার নিয়ে একটা প্রশ্ন রেখে আমি দীপুর কাছে যেতে চাই। রাজকুমার নিয়ে অনেক বড় হাইপ তৈরি হয়েছে এবং অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছে। রাজকুমারের প্রথম প্রোডাকশন এবং প্রডিউসার ইউনিটটা মেবি একটু চেঞ্জ ছিল, ইউএসের জিকো ভাই ছিলেন, রাইট, এবং সেটা থেকে সরে আসলো কেন, বা এরপরে আশাদ আদনান বা ভার্সেটাল মিডিয়া এককভাবে এলো কেন, এই বিষয়গুলো আমরা ঠিক ক্লিয়ার না এখনো। না, ক্লিয়ার না হওয়ার কিছু নাই, ব্যাপারটা তো পুরাই পরিষ্কার। তারা আমেরিকাতে, নিউ ইয়র্কে শাকিব খান, হিমেল আশরাফ, রাজকুমারের নায়িকা কোর্টনি কফি, জিকো, আর আরেকজন ছিল কি জানি নাম,
না ইউএসএরই, না না বাংলাদেশের একজন প্রডিউসার, বাংলাদেশের একজন প্রডিউসার। মেবি শাহিন কবির। না 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 শাহিন কবির না, কি জানি নাম তার, এই নিকেতন এই অফিস, আচ্ছা এরা মিলে ছবিটা ডিক্লেয়ার করেছিল। Right, হ্যাঁ। ছবি নিউ ইয়র্কে ডিক্লেয়ার করলে তো ছবি শুটিং হয় না। না ডিক্লারেশন একটা জিনিস, ছবি করাটা আরেকটা জিনিস। ছবি করার প্রথম অধ্যায় হচ্ছে ছবির নাম নিবন্ধন করতে হয়, এটা আমি করছি, ভার্সিটাল মিডিয়া করছে। আচ্ছা তারা সেখানে ডিক্লেয়ার করছিল তারা ছবিটা বানাবে, তারপর তো ছবি তারা বানায় নাই। না শাকিব খান বাংলাদেশে অনেকে আসছে, বলছিল ওটা হবেই না নাকি ছবিটা। সেটা আমি জানি না, আচ্ছা। সেটা আমি জানি না তারা কেন ডিক্লেয়ার করছিল সেটাও আমি জানি না। তারা কোনো এগ্রিমেন্ট করছে কিনা শাকিব খানের সাথে, কোনো এগ্রিমেন্ট তারা করে নাই শাকিব খানের সাথে। তারা কোনো নাম কোথাও এন্ট্রি করছে কিনা, তারা কোথাও নাম এন্ট্রি করে নাই। সুতরাং ছবি তো ফ্রি। শাকিব খান বলল ভাই এই গল্পটা আছে, হিমেল আশরাফ বলল ভাইয়া এটা আমরা ডিক্লেয়ার করছিলাম কিন্তু ওদের সাথে তো আর কাজ হবে না, আপনি কি প্রডিউস করবেন কিনা। আমি বলছি হ্যাঁ নাম এন্ট্রি করো ভার্সিটাল মিডিয়ার নামে, তারপরে করব। শাকিব খানের সাথে আমার এগ্রিমেন্ট হয়েছে, কর্তৃক অফিসের সাথে এগ্রিমেন্ট হয়েছে, হিমেল আশরাফের সাথে এগ্রিমেন্ট হয়েছে, নাম পরিচালক সমিতিতে নিবন্ধিত করা হয়েছে, শুটিং শুরু হয়েছে, ভার্সিটাল মিডিয়া শুটিং করতেছে। ছবি তো ভার্সিটাল মিডিয়ার, কে কবে কোথায় ডিক্লেয়ার করছে দ্যাট ডাজন্ট ম্যাটার টু মি। রাইট না, কিন্তু গণমাধ্যমের মাধ্যমে যেহেতু আমরা জেনেছি লাইভ হয়েছে ওখানে, এটা দায় বা প্রশ্নটা আমরা দায় বলবো না, এটা প্রশ্ন তৈরি করার পেছনে পরিচালকের একটা ভূমিকা বা দায় আছে বলবো। কারণ পরিচালক হিমেল আশরাফ উনি নিজেও জানতো যেটাকে এন্ট্রি করতে হয়, একটা ছবি পরিচালক সমিতি এন্ট্রি করতে হয়, এন্ট্রি করে দেন কোথাও করতে হয়। আবার শাকিব খানেরও দায় আছে, কারণ আমরা যতদূর জানি শাকিব খান কন্ট্রাক্টেড মানে চুক্তিবদ্ধ না হয়ে কোনো ছবিতে, চুক্তিবদ্ধ না হয়ে কোনো অনুষ্ঠানে যায় না বা যেত না। সেখানে ওনার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছিল যে ওখানে চুক্তিবদ্ধ না হয়ে। আসলে এই ব্যাপারটা আমি তো তখন নিউ ইয়র্কে প্রেজেন্ট ছিলাম না, তারা কেন ডিক্লেয়ার করছিল, কি করছিল না করছিল দ্যাট আই ডোন্ট নো। তারা ওখানে ডিক্লেয়ার পর্যন্তই ছিল, আর এর বাইরে আর কিছু ছিল না। আপনি তো চাইলে কোর্টনিকে বাদও দিতে পারতেন তাই না? হ্যাঁ আমি তো চাইলে কোর্টনিকে বাদও দিতে পারতাম। কেন রাখলেন এবং রাজকুমারের অবস্থাটা কি? রাখলাম কেন, হিমেল আশরাফ আমাকে কনভিন্স করতে পারছে যে কোর্টনি ইজ ওকে উইথ দিস ক্যারেক্টার। সাকিব আমাকে কনভিন্স করতে পারছে। আমি নিজে গল্পটা পড়ে আমি নিজে কনভিন্স হয়েছি। কোর্টনির সাথে ভিডিও কলে আমি বেশ কয়েকবার কথা বলছি, কোর্টনি বাংলাদেশে আসার আগে আমি কনভিন্সড হয়েছি, তারপরে কোর্টনিকে রেখেছি। এবং রাজকুমারের এখনকার অবস্থানটা কি? রাজকুমারের আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কোর্টনি বাংলাদেশে থাকাকালীন খুব বেশি ইন্টারভিউ দিতে দেখা যায়নি গণমাধ্যমে। বাংলাদেশে থাকাকালীন যখন শুটিং করেছিল খুব বেশি কথা বলতে দেখা যায়নি গণমাধ্যমে। তো কোর্টনি ওখানে যাওয়ার পরে ইন্টারভিউ দিচ্ছে, এই গ্যাপটা কেন ছিল? না বাংলাদেশে সে খুব বেশি ইন্টারভিউ দেওয়ার সময়ই সে পায়নি। সে তার 3 দিন টানা শুটিং ছিল, সেখানে আমরাই তাকে জার্নালিস্টদের সাথে কথা বলতে নিষেধ করেছিলাম, বিকজ তার টাইমটা ছিল না। তার শর্ট টাইমের জন্য তার 3 দিন বাংলাদেশে কাজ ছিল, সেই 3 দিন সে কাজ করছে, এই সময়ে সে ইন্টারভিউ দিতে পারেনি। সে আমেরিকা থেকে ইন্টারভিউ দিচ্ছে, যে জার্নালিস্টরা ইন্টারভিউ নিচ্ছে সে ইন্টারভিউ দিচ্ছে। এখন আমাদের বাংলাদেশের পার্টের লটের কাজ শেষ হয়েছে, এখন আমাদের লট আমেরিকা যাবে, আমেরিকাতে কাজ করবে। যখন সে কাজ করবে তখন ইন্টারভিউ দিবে না, এখন সে ফ্রি আছে, ইন্টারভিউ দিচ্ছে। দীপু এক্সক্লুসিভ সাকিব যেমন এখন ফ্রি আছে। সাকিব তো গত 10 দিন কারোর সাথে কথা বলেনি, কারণ সে 10 দিন শুটিংয়ে ছিল। যখন শুটিংয়ে ছিল তখন আর কি ইন্টারভিউ আপনি কেমনে এক্সপেক্ট করেন? তো আশা ভাই সে শুটিংয়ে নাই, এখন ইন্টারভিউ দিচ্ছে। দীপু কোর্টনির সাথে আলাদা একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ করতে চায়, সে তো দীপুর ব্যাপার, সে ওই সাংবাদিক, সে কোর্টনির সাথে আলাপ করে, আমি তাকে কোর্টনির নাম্বার প্রোভাইড করতে পারবো, বাস এইটুকুই। এর বাইরে তো আমি আর কিছু পারবো না। আমি বেশি নায়িকার ব্যাপারে ইন্টারেস্টেড ভাই। আমি চাই যে আমরা অতিথি পরায়ণ, সুতরাং অবশ্যই এখানে নায়িকা হিসাবে না, দেশি বিদেশি নায়িকা হিসাবে না দেখে সে একজন সংস্কৃতি কর্মী, বাংলাদেশের সিনেমাতে কাজ করতেছে, এই দৃষ্টিভঙ্গিতে দীপু দেখলে মনে হয় আমি বেশি খুশি হব। রাইট। রাজকুমার খুব বড় আঙ্গিকে, এই জন্যই কি বঙ্গভবনে এটার একটা প্রথম ঘোষণা এলো কিনা? না, বঙ্গভবনের প্রথম ঘোষণা ব্যাপারটা ওরকম আসলেই একদমই না। এরকম গল্প ছড়িয়েছে আসলে এখানে ব্যাপারটা ডিসক্লোজ এখনই আসলে করলে কিন্তু মজাটা চলে যাবে। শুধু এইটুক বলি, একটু মজা দেই। আমার বাবার জন্মদিন ছিল, বঙ্গভবনে আমরা বাবার জন্মদিন উপলক্ষে একটি প্রোগ্রাম রেখেছিলাম। সেখানে তার আগের দিন 9 তারিখে 10ই জানুয়ারি আমার বাবার জন্মদিন ছিল। 9 তারিখে কোর্টনি এসছে বাংলাদেশে, 10 তারিখে বাবার জন্মদিন ছিল, 11 তারিখ থেকে আমাদের শুটিং শুরু হওয়ার কথা। তো বাবার জন্মদিন উপলক্ষে কোর্টনি, যেহেতু আমার সিনেমার নায়িকা, সাকিব নায়ক, দুজনকে ইনভাইট করছিলাম। সেখানে আমরা সেই সুযোগটা নিয়েছি বঙ্গভবনের ছবি তোলার।
রাজকুমার বঙ্গভবন নামটা জানা যায় যায় এই জন্য এইটা একটু থাকবে না না এরকম কোনো সিকোয়েন্স থাকবে না। আচ্ছা, বঙ্গভবনের সিকোয়েন্স হয়তো প্রশ্নই আসে না। রাইট, অবশ্যই না। তো সেই জায়গা থেকে রাজকুমারের বর্তমান স্ট্যাটাসটা কি, কতদূর শুটিং এবং কবে নাগাদ আপনারা ট্রেলার বা সব কিছু নিয়ে? না শুটিং তো মাত্র শুরু করলাম, আমরা তো শুটিং করলাম 14 দিন। হ্যাঁ, আমরা 14 দিন শুটিং। দুবাই এবং আমেরিকা বোথ শুট প্ল্যান করেছে? আমরা দুবাই না, খবরে আসছে অনেক রকম ভাবে। কে বলছে আমি জানি না। আমরা আমেরিকাতে কাজ করব, আমেরিকা কানাডার বর্ডারে কাজ করব। আচ্ছা, আর আমরা ইন্ডিয়াতে কাজ করব, আমরা রামোজি ফিল্ম সিটিতে কাজ করব। ওকে, বাংলাদেশের পার্টের কাজ শেষ, 14 দিন বাংলাদেশের কাজ ছিল, কাজ করে ফেলেছি। আচ্ছা, এখন কাজ বাকি আমেরিকা কানাডার বর্ডারে আর ইন্ডিয়াতে। প্যারালাল একজন নায়িকার কথা শোনা যাচ্ছে, আপনি বলছেন না, বলছেন কিছু জায়গায় ধোঁয়াশা করছেন। ইদিকার নাম একবার বলছেন, আবার বলছেন থাকতেও পারেন, একটু বলেন না একটু, মানে কি বিষয়ে এটা, দেশি না বিদেশি না? 14 দিন শুটিং হয়েছে, তো 22 দিন শুটিংয়ের ডেট যাক তারপর বলবো। 22 দিন মানে আরো 7-8 দিন, অর্থাৎ ওই পাদের শুটিং চলছে। আমরা ধরে নিতে পারি ওই পাদের শুটিং চলছে। তো শুটিংটা কি এখনো চলছে পাবনাতেই, না অন্য কোথাও? না শুটিং পাবনাতে ক্লোজ। হ্যাঁ, বাকি 5 দিন, যেটা ওই যে 22 দিনের মধ্যে 7 দিন, 14 দিন বাদে 7 দিন থাকে, ওইটা শুটিং কোথাও হয়েছে? না ওটা শুটিং হয়নি তো এখনো। 22 দিন শুটিং হোক তারপর বলবো। আচ্ছা, আমার 14 দিন শুটিং হয়েছে। আচ্ছা, রাজকুমারের 14 দিন শুটিং হয়েছে। তো একটা বৈশ্বিক প্রশ্ন আসি যে আপনি এবং আপনারা যারা কাজ করছেন এখন, মূলত সিনেমা ইন্ডাস্ট্রি অনেক বড় হিসাবে, মানে 35 কোটি বা 40 কোটি বাঙালির ছবি এখন। তো সেই ক্ষেত্রে খুব বলা হয় যে মিডল ইস্টটা এখনো কি এখন ধরাই হয়নি। সো সো এই জায়গাটা নিয়ে আসলে কতটুকু কাজ করছেন বা কত দিনে? আমরা অনেক দিন ধরে শুনে আসছি আমরা এই জায়গা নিয়ে কাজ করছি। আমরা রাজকুমার এক দিনে এক যোগে যেখানে বাংলা ভাষাভাষী আছে অধিক সংখ্যক মিডল ইস্টে যাবে। আচ্ছা, মিডল ইস্টে যে একটা প্রবলেম ছিল, মানে আমি আপনার সঙ্গে যখন দুবাইতে দেখা হয়েছিল তখন মূলত সিনেমার কাজে কথা গেছিলাম। ওখানে সাউথ ইন্ডিয়ানদের একটা প্রভাব আছে, রাইট। যেমন আমরা কথা বলেছিলাম দুবাইয়ের যে শাসক গোষ্ঠী যারা আছে সরকারি, তাদের মানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি, তারা পাঠিয়ে দিয়েছে সাউথ ইন্ডিয়ানদের কাছে। অর্থাৎ ওদের নিয়ম অনুযায়ী বা ওরা যা বলে সেভাবেই করতে হবে। তো ওদের যে একটা বলয়, সেটা ভাঙবেন কিভাবে? না, এখানে বলয় ভাঙা টাঙার কিছু নাই। আমরা চেষ্টা করতেছি, যেহেতু বাঙালি আছে, এত সংখ্যক বাঙালি দুবাইতে আছে, এখানে বলয় ভাঙার প্রশ্ন আসে না। আমরা দর্শকরাই আমরা দর্শকদের চাহিদা অনুযায়ী আমরা ছবি ওখানে ডিস্ট্রিবিউট করার ব্যবস্থা নিচ্ছি, এবং ইনশাল্লাহ এটা আমরা করতে পারবো। আমার গণ্ডি অনেক সীমাবদ্ধ, আমি অনেকের সাথে মিশি না, আমি অনেকের সাথে চলি না, অনেকের সাথে আমার দেখা সাক্ষাৎ হয় না। আমার গণ্ডি অনেক সীমাবদ্ধ। 10 বছর আগের বা 15 বছর আগের আশরাফ আদনান অনেকের সাথে মিশতো, অনেকের সাথে চলতো, অনেক জায়গায় দেখা যেত। এখন আশরাফ আদনানের প্রভাব বেড়েছে কিনা আমি জানি না। প্রথম দিকের 10 বছরের আশরাফ আদনান আর গত 5 বছরের আশরাফ আদনানের পরিবর্তনটা কি? বলা হয় প্রভাব বেড়েছে, বিস্তার বেড়েছে, অনেক নায়ক নায়িকার আবদার বেড়েছে আপনার প্রতি, চাওয়াটা বেড়েছে, প্রত্যাশা বেড়েছে। না, আমার গণ্ডি অনেক সীমাবদ্ধ, আমি অনেকের সাথে মিশি না, আমি অনেকের সাথে চলি না, অনেকের সাথে আমার দেখা সাক্ষাৎ হয় না। আমার গণ্ডি অনেক সীমাবদ্ধ। 10 বছর আগের বা 15 বছর আগের আশরাফ আদনান অনেকের সাথে মিশতো, অনেকের সাথে চলতো, অনেক জায়গায় দেখা যেত। এখন আশরাফ আদনানের প্রভাব বেড়েছে কিনা আমি জানি না। আশরাফ আদনানের কী ব্যাকগ্রাউন্ড সেটা সবাই জানে। আমি যেটা চেষ্টা করি, আমার গণ্ডিটাকে ছোট করে নিয়ে এসেছি। আমি খুব সিলেক্টেড পিপলের সাথে মিশি, আমি সিলেক্টেড লাইফ লিড করার চেষ্টা করতেছি। এটাই আমার পরিবর্তন। আসাদ ভাই, আবারও সাকিব প্রসঙ্গে আসতে হয় যে আলফায়ের কয়েকজনের সাথে কথা হলো, রাফির সাথেও কথা হলো, যখন বলা হলো যে নিশ্চয় একটা সুপারহিট দেওয়ার পরও সাকিবকে নিয়ে একটা বড় বাজেটের ছবি লঞ্চ করলো। ফাইন, প্যান ইন্ডিয়া শুরু হলো সাকিবকে নিয়ে, খুব সুন্দর। আশরাফ আদনান বাংলাদেশের ওয়ান অফ দ্য এখন বেস্ট প্রযোজক, সফল প্রযোজক, সাকিবকে নিয়ে আগামী দেখতে পাচ্ছি 2-3টা ছবি করছেন। তো অন্য 2-4 জন হিরো যে এখনও সুইসাইড করতে যায় নাই, এর দায় আপনি নেবেন কী করে? না, অন্য 2-4 জন নায়ক সুইসাইড করতে হবে না। আমি খুব দ্রুতই সাকিব ছাড়া অন্য নায়ককে নিয়ে ছবির ঘোষণা দেব।
থ্যাংক ইউ, এটা বিগ স্টেটমেন্ট। প্লিজ মানে সেটা কবে নাগাদ শুনতে পাবো বা কি ধরনের? কবে নাগাদ বেঁধে দিলে তো মুশকিল। আচ্ছা, কারণ প্ল্যানিং এ আছে? হ্যাঁ, আমার প্ল্যানিংয়ে আছে, প্ল্যানিংয়ে আছে উইদিন 30 days ইনশাআল্লাহ। আচ্ছা, 30 days খুবই কম সময়, খুবই কম সময়, শুভস্য মানে শীঘ্রম। তো সেই ক্ষেত্রে আপনি কি বড় একটা সম্ভাবনা দেখেন যে আগামী 5 বছর বা 10 বছরের একটা যদি শিডিউল করি, 2-4 জন অন্তত সেলেবল তারকা আপনারা এন্ডোর্স করতে বের করা দরকার, এটা তো খুব বের করা খুব জরুরি দরকার। আমি এই ব্যাপারটা নিয়ে কাজ করতেছি। আমি 2-4টা কাজ করব, একটু ছোট বাজেটের হয়তো করব, কিন্তু 2-4টা কাজ করব, নতুন ছেলে মেয়েদেরকে নিয়ে আমি কাজ করব। এটা খুব বেশি দরকার এই কারণে যে সাকিব নির্ভর তো ইন্ডাস্ট্রি, এটা সমস্যা, এটা তো সমস্যা। একজন তো পারবে না, না, একজন তো ইন্ডাস্ট্রি চলতে পারবে না। আরো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সাকিবের তো বয়স হয়েছে। হ্যাঁ, স্বাভাবিক। সে কতদিন সার্ভ করবে, কতদিন সার্ভ করবে? বড় তৈরি করতে হবে 2 বছর, 3 বছর, 4 বছর, তারপরে একটা এন্ড তো আছে সবকিছু। প্রতিদিন বয়স বাড়ছে না, তা নতুন মানুষ আসতে হবে তো। মানে বড় আলোচনা হচ্ছে গত 6 বছরে যদি বলিউড অনেক বড়, কিন্তু ওরা যেভাবে একের পর এক লেয়ার দিচ্ছে, হ্যাঁ, তারকাদের যে লেয়ার তৈরি করছে, সেটা তো আগামী আমরা ভাবতেই পারি 20-30 বছর ধরে সাউথ, বলিউড, মুম্বাই কোনো কিছু ভাবতে হবে না। তো আমাদের শূন্যতা থেকে শূন্যর দিকে ধরেন হিন্দি ছবির আগ্রাসন বলবো না, এখন একটা প্র্যাকটিসে চলে আসছে। হিন্দি ছবিটাকে আশা ভালো তো, প্র্যাকটিস না। আপনার মন্তব্যটা আমি নিতে চাইবো। এবং এর পাশাপাশি আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনারা শুধুমাত্র 2 ঈদেই কেন থাকছেন? অনেকে প্রশ্ন করছেন, অনেক পরিচালকও বলছেন যে আশাদ ভাইরা অন্তত ঈদ ছাড়া একটু খেলার চেষ্টা করুক, কারণ তাহলে বাজারটা একটু বাড়বে, আপনাদের বলইটা। 2 ঈদেই আমরা চেষ্টা করছি না, কথা ঠিক না। কারণ 2023-এ আমি 2016-র পরে 2023-এ আমি ছবি বানিয়েছি, আমি কুরবানিতে রিলিজ দিয়েছি। 2024-এ আমি রাজকুমার বানাচ্ছি, 2023 থেকে শুরু করেছি। 2024-এ রোজার ঈদে ইনশাআল্লাহ রিলিজ দিব। হ্যাঁ, রোজার ঈদে রিলিজ দেব। এর মধ্যবর্তী সময়েও আমি আরো ছবি রিলিজ দেব, আরো ছবি বানাবো এবং রিলিজ দেব। শুধু ঈদেই রিলিজ দেব তা না। সেখানে যে আপনি একটা ফ্যাক্টর, শাকিব খান একটা ফ্যাক্টর, খুবই সেলেবল এবং খুব মানে খুব আরামের জায়গা, যে এটা দর্শকের কাছে পৌঁছানো কোনো ব্যাপার না। তো এই জায়গায় যদি ঈদটা, অনেকের ধারণা ঈদটা তো আসলে একটা বড় জায়গা, সেখানে দুর্বল কেউ একটু সুযোগ পেলে অনেক দূর যেতে পারে। আপনারা তো এমনিতেই রাজার আসনে পড়ে আছেন, ওই জায়গা থেকে বলা হচ্ছে যে ঈদটা একটু যে আশাদ আদনান এবং সাকিবের রসায়ন অন্য সময়কে ছড়িয়ে দেওয়া যায় না? অবশ্যই যায়। এখানে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আমি অর্থলগ্নিকারী প্রযোজক এবং অর্থলগ্নিকারী, প্রযোজকই তো অর্থলগ্নি করে। তো আমি বড় ছবি বানাই, ঈদে ভালো কালেকশন হয়। অন্য সময়ে কালেকশনের তুলনায় ঈদের কালেকশনটা বেশি হয়। শাকিব আদনান যে কোনো সময় কালেকশন হবে না, ব্যাপারটা এরকম না। শাকিব আদনান ছবি বানালে সেই ছবির বাজেট কিন্তু সবসময় 2.5-এর উপরে চলে যায়। বাংলাদেশের হল চিন্তা করতে হবে আপনার। বাংলাদেশে ঈদ ছাড়া হল আছে 100টা, ঈদে আরও 50টা 55টা হল খোলে, 155টা হল। শাকিব আদনান কী ছবি বানাবে? ওই 100টা হল নিয়ে চলবে, সিনেপ্লেক্স আছে 17টা, আর বাকি হলগুলোর অবস্থা দেখেন। আমাকে কি আপনি মৃত্যুর মুখে ঠেলতে চান? আপনি হলগুলোর নিয়ে কথা বলেন না কেন? আপনি হলগুলো ঠিক করেন না কেন? আপনি হল মালিকদেরকে আরো হল বাড়াতে বলেন না কেন? ছবি নিয়ে একটা বৈরী সময় দাঁড়ায় গেলে হলগুলো ঠিক হয়ে যাবে, সেটা সে সব বিশ্বাস করে। ছবি নিয়ে বৈরী সময়ে দাঁড়ায় গেলে হল ঠিক দাঁড়ায় গেলে সেই সময় যখন ছবি রিলিজ দেবেন ওই দিনই নাকি? ভাই, সেই চেষ্টাই তো করছি, 2024-এ 2টো ছবি বানাবো, 2025-এ আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে 4টা ছবি বানাবো। ফাইন। 2025-এ তো 4টা ঈদ নাই, তাই না? না, ডেফিনেটলি নাই, তাই না? হ্যাঁ। 2024-এ তো 2টোই ঈদ, তাই না? একটা আমার যাবে, একটা কুরবানি ঈদে অন্য প্রোডাকশনের ছবি যাবে। আচ্ছা, আমার একটা ছবি 2024-এ যাবে, কুরবানি ঈদের পরে যাবে 24-এ। 2025-এ 4টা ছবি যাব, 4টা ছবি তো 2টা ঈদে রিলিজ দেওয়া যাবে না, 2টা অন্য সময় রিলিজ দেব। ফাইন। মানে প্রশ্নটা মূল কারণ যে ঈদ ছাড়া অন্য সময়ের বাজারটা তৈরি করাটা খুব জরুরি কিনা? অবশ্যই জরুরি। এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে হলগুলাকে রেডি করা, হলগুলা ঠিকঠাক করা এবং টিকিটের আওতায় আনা এবং হলের প্রজেকশন ব্যবস্থাগুলো সংস্কার করা,
এবং অনলাইনে এটা ডিস্ট্রিবিউশন করা, এই জিনিসগুলো নিয়ে কাজ করতে আমার হবে। সাংবাদিকতার বয়স 27 বছর হয়ে গেল, আমি গত 20 বছর ধরে এই গল্প শুনতেছি। হ্যাঁ, আমিও শুনতেছি, আমি 15 বছর ধরে শুনতেছি। কবে প্লিজ আপনি মানে আমি দায়িত্ব নেওয়ার চেষ্টা করতেছি বললে ভুল হবে। আমি এটা নিয়ে সবার সঙ্গে কথা বলতেছি, এটা নিয়ে কাজ শুরু করব আমরা ইনশাল্লাহ খুব দ্রুত। আমি চেষ্টা করছি, আমার দিক থেকে সর্বোচ্চ এফোর্ট থাকবে। একটা বিষয় নিয়ে অনেকেরই প্রশ্ন এটা, সেটা হচ্ছে ফ্যান বেজ একটা বড় বিশাল ব্যাপার, এবং সাকিবের ফ্যান বেজ একটা আগ্রাসী ফ্যান বেজ বলবো। এটা ক্রেজি। শাহরুখ খান যেমন, জেমসের যেমন, বাংলাদেশে 2-4 জনের আছে, দুজনই আছে বেসিক্যালি। তো এই ফ্যান বেজ নিয়ন্ত্রণের কথা অনেকে বলেন। সুড়ঙ্গ প্রিয়তমা ভার্সেস যেই কূটতর্ক যে শুরু হয়েছিল নেটিজানদের ভেতরে, ফেসবুক সহ অন্যান্য প্ল্যাটফর্মে, সেইগুলো আসলে নিয়ন্ত্রণের জন্য বা প্রশমিত করার জন্য প্রযোজক তারকার কোনো দায় বা কোনো রকম স্টেটমেন্ট দেওয়া প্রয়োজন কিনা। আমি দুটো উদাহরণ দিয়ে বলি। শাহরুখ অজয় এরকম একই ঘটনা ঘটেছিল, দুটো স্টেটমেন্ট, ভিডিও স্টেটমেন্ট দিয়েছিল একসাথে বসে, যে আমরা দুজন একরকম আছি, তোমরা এইসব একে অপরকে নিয়ে গালাগালি করে সময় নষ্ট করো না। আমার কথা, আমরা শুরু করেছিলাম সম্প্রীতি দিয়ে, সম্পর্কে সম্প্রীতি দিয়ে, কিন্তু সাকিবিয়ান যে বড় ফ্যান বেজ, সাকিবিয়ান আমরা দেখলাম প্রিয়তমার এন্ড টাইটেলও বিশাল বড় নাম, অবশ্যই একটা বড় সম্মানের জায়গা, কিন্তু এই যে একটা কূটতর্ক তৈরি হয়ে যায়, অনেকে বলেন, সুড়ঙ্গর টিমও অনেকে বলেছেন, ভাই এগুলোকে আসলে আমাদের একটা কন্ট্রোলে আনার দরকার, যে কোনোভাবে বোঝানো দরকার যে আমরা উই ইন্ডাস্ট্রি এবং আমরা একে কাদা ছোটাছুটি করে একজন আরেকজনকে নামানোর কোনো দরকার নেই। আজকে রায়হান রাফি শাকিব খানের সাথে নাই, রায়হান রাফি সবচেয়ে খারাপ। কালকে রায়হান রাফির সাথে শাকিব খান রায়হান রাফির মতো ভালো ছেলে হয়ই না। তো এই জায়গাগুলোকে মনে করেন যে সম্প্রীতিভাবে একটা স্টেটমেন্ট দিয়ে, সুপারস্টারের তো দায়িত্ব রয়েছে, আপনাদের তো দায়িত্ব রয়েছে। সরি, আমার প্রশ্নটা বড় হয়ে গেল। তো উত্তরটা খুব ছোট। না, ছোট দিলে হবে না। বাস, শাহরুখ খান, অজয় দেবগন, শাকিব খান, নিশো, আরফান নিশো এক? অবশ্যই না, কিন্তু সেক্ষেত্রে শাহরুখ খান তো আমাদের শাকিব খান, তাই না? শাহরুখ খান আমাদের শাকিব খান, তো কিন্তু আরফান নিশো কিন্তু অজয় দেবগন না। না, আমি বলছি না। হ্যাঁ, আমরা কোনো কূটতর্কে যাইনি। কূটতর্ক যা হয়েছে সুড়ঙ্গর ওদিক থেকেই হয়েছে। প্রিয়তমার কেউ কিন্তু কোনো কথা বলে নাই। সাকিবিয়ানরা কি বলেছে সেটার দায়িত্ব কিন্তু প্রিয়তমা, ভার্সেটাইল মিডিয়া, আশরাফ, হিমেল আশরাফ, শাকিব খান, আমাদের না। সাকিবিয়ানরা সাকিবের ফ্যান, তারা কি করবে সেটা তাদের ব্যাপার না, কিন্তু তাদেরকে কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু শাকিব খানের না। কিন্তু একজন তারকার 2 লাইন কিন্তু তারা অনেক প্রভাবিত হয়, অনেক কিছু প্রশমিত হয়ে যায় যে না, ঠিক আছে, আমাদের এই পথে চলা উচিত। এই দায়িত্বের জায়গাটা সাকিবের কোনো স্টেটমেন্ট দেওয়া প্রয়োজন বলে মনে করেন? না না না, আমি মনে করি না এই দায়িত্বের জায়গায় অ্যাগ্রেসিভ থাকুক। না, তারা অ্যাগ্রেসিভ মোটেই ছিল না, তারা মোটেই অ্যাগ্রেসিভ ছিল না। আমি দুটো রায়হান রাফির ক্ষেত্রে দুটো উদাহরণ। এখন রায়হান রাফি সাকিবকে ডিরেক্ট অ্যাড্রেস করে কথা বলেছে, সাকিবিয়ানরা আগে কোনো কথা বলেনি। রায়হান রাফি আগে বলেছে, তারপরে সাকিবিয়ানরা বলেছে। রায়হান রাফি বলেছে সাকিবের নাম নেয়নি হয়তো, বলেছে যে আমার সাথে আচ্ছা নিয়েছে, যে তার তো দায় এটা বলা। জি, তো এন্ড অফ দ্য ডে কি হলো? রায়হান রাফি তখন বললো, রায়হান রাফির এটা প্রচারণার একটা কৌশল ছিল, সুড়ঙ্গর প্রচারের কৌশল ছিল। এখন সে ঘুরে ফিরে আবার সাকিবের নিয়েই ছবি বানাচ্ছে, তাই না? উত্তরটা তো আপনিই পাবেন। সাকিবও কাজ করছে, তো উত্তর তো আপনাদের কাছেই আছে, আমার কাছে কেন কোশ্চেন করেন? অর্থাৎ ভাইয়া হয়তো বলতে চাচ্ছে যে তারা কিন্তু একই হয়েছে, সেই স্টেটমেন্টে সরলভাবে সবাই আমরা এক। অডিয়েন্সরা সেপারেট হয়েছে সেই জায়গায় যখন রায়হান রাফি কিছু কথা বলেছে। এটা রায়হান রাফির একটা চালাকি, রায়হান রাফির ছবিকে হাইপটা উঠানোর জন্য, প্রমোশনের জন্য। আচ্ছা, করতেই পারে। আমি দীপু সর্বশেষ খুব বেশি প্রেস মিটে যাই না, যার কারণ একটা কথা বলি যে ধরেন মেইন স্ট্রিম মিডিয়ার কে কারা ইউটিউবার এটা বোঝা এখন মুশকিল, তারকাদেরও বোঝা মুশকিল, আপনাদেরও বোঝা মুশকিল, বিভ্রান্ত কোন বোমটা কার। হ্যাঁ, কিন্তু আপনারা কথা বলছেন একে অপরের। এর পাশাপাশি সন্ধ্যার পরে কিছু স্টেটমেন্ট তৈরি হয়, বেশ কয়েকজন আছেন যারা প্রতিদিন ফিল্ম নিয়ে, আমি বলবো যে তারা একটা এন্ডোর্স করার চেষ্টা করেন, সেটা ভিউ বাণিজ্য হোক বা ইউটিউবার হোক। তো এই জায়গাকেই তাদের একটা দায়িত্বশীলের জায়গায় থাকা উচিত কিনা? আমি আপনার
চলচ্চিত্র কর্মী হিসেবে মন্তব্য চাচ্ছি, মানে যেহেতু পরিবারের অংশ, মালেক আফসারী তো আমাদের বাইরের না। না, ডেফিনেটলি না, লেজেন্ডারি ডিরেক্টর উনি, সবারই যার যার জায়গা থেকে। যেমন ঝন্টু ভাই আমার শোতে আমি জিজ্ঞাসা করেছি, ঝন্টু ভাই আপনাকে কেউ বুম আগে দিলে আপনি কেন কথা বলেন? তো বললেন যে আমার ভালো লাগে, আমি সারাদিন আসি, ওরা কথা শুনতে চায়, তো আমি কেন বলবো না। হ্যাঁ, ওনার থিঙ্কিংটাও ঠিক আছে। আবার উনি কথা বলতে ভালোবাসে, উনি কথা বলে, বা মালেক আফসারী স্যার উনি কথা বলেন, ভালো লাগে, দেখি ভালো লাগে। তবে আমার মনে হয় যে সবারই আমাদের চলচ্চিত্রটার মঙ্গলের জন্য কথা বললে বেটার হয়। সবাই যদি মঙ্গলটা চিন্তা করে কথা বলি তাহলে মনে হয় সব দিক দিকেই ভালো হয়। সংযত হচ্ছে না কেন? না, কেউ সংযত বা অসংযত এটা বলার আমি কেউ না। কে সংযত না আমি জানি না, কে অসংযত আমি জানি না। আমি জানি চলচ্চিত্রের মঙ্গলের জন্য কে কথা বলবে, চলচ্চিত্রের অমঙ্গল কোন কথায় হচ্ছে। চলচ্চিত্রের অমঙ্গল হোক এরকম কথা কেউ যেন না বলে, এটা আমি বিশ্বাস রাখতে চাই, বিশ্বাস করতে চাই। সবাই চলচ্চিত্রের মঙ্গল হোক এরকম কথাই যেন সবাই বলে, এই আশাটা আমি রাখতে চাই। থ্যাংক ইউ সাদাত ভাই। আপনি হিমেল আশরাফ ছাড়া 3 জন আপনার প্রিয় পরিচালকের নাম বলতে হবে, শাকিব খান ছাড়া 3 জন প্রিয় নায়কের নাম বলতে হবে। বাংলাদেশের পরিচালক? অবশ্যই বাংলাদেশের, যার কাজ ভালো লাগে। যার কাজ ভালো লাগে, আচ্ছা। হিমেল আশরাফ ছাড়া? হ্যাঁ, দীপন ফাইন, ওর কাজ আমার ভালো লাগে। রায়হান রাফি ঠিকঠাক বানায় একদম। আমার মনে হয় অংশু ইজ বেটার ডিরেক্টর। অংশু ইজ বেটার ডিরেক্টর। 3 জনই খুব গুণী। 3 জনকে আপনি কাজের দিক বিবেচনা করে বলেছেন? হ্যাঁ, একদমই কাজের দিক বিবেচনা। আর যদি ব্যক্তিত্বের দিক বিবেচনা করে 3 জন পরিচালকের নাম বলতে পারেন? পরিচালকের ব্যক্তিত্ব নিয়ে আমরা থাকুক না, কাজের সাথে এত পরিচালকের সাথে আমি মিশি নাই। না দীপু, এত পরিচালকের সাথে আমি মিশি নাই যে এত পরিচালকের ব্যক্তিত্ব নিয়ে আমি কমেন্টস করতে পারবো না। আর পরিচালকরা নায়িকাদের সাথে প্রেম করবে, এগুলো ভালো লাগে। আই অ্যাকসেপ্টেড বলেই তো ভিউ বাণিজ্যটা আমি বললাম। তারপর না, পরিচালকরা একটু আবেগী হয়, এটা নয় বলে হয়েছে। খুব পরিচালক থাকা উচিত, কিন্তু আমি মনে করি ব্যক্তিত্ব আর প্রেম কিন্তু ব্যক্তিত্বের অংশ। প্রেম আলাদা জিনিস, প্রেম আলাদা। আমি বলছি ব্যক্তিত্ব, যেমন আমরা যে 2 জনের নাম উচ্চারণ করলাম, শ্রদ্ধার সঙ্গে বলছি যে মালেক আফসারী এবং দেলোয়ার জাহান ঝন্টু ভাই, মানে ব্যক্তিত্ব যদি না থাকে আপনার 3 জনের ভিতরে রাখলেন না, আমরা 2 জনের নাম আমরা যে আলোচনা করলাম আর কি, ব্যক্তিত্ব যদি না থাকে তাহলে আপনার কাজের ক্ষেত্রে প্রেম তৈরি হবে না, প্রেম ফুটে উঠবে না, আপনার মানুষের কাছে আপনি সেভাবে পৌঁছাতে পারবেন না। আপনি যত বড় লেজেন্ডারি হন, মানুষ আপনাকে মনে রাখবে না। হ্যাঁ, তো সেই জন্য আমরা ব্যক্তিত্বটা ইম্পর্টেন্ট কাজের পাশাপাশি। একদমই। সো সেকেন্ড প্রশ্ন, শাকিব খান ছাড়া 3 জন প্রিয় অভিনেতার নাম চলচ্চিত্রে। মান্না ভাই। প্রয়াত দিকে চলে যাচ্ছে। মান্না ভাই একজনের রাখবো, প্রয়াত। আচ্ছা, উনি তো মারা গিয়েছেন, কিন্তু উনি আমার একজন প্রিয় নায়ক ছিলেন, সবার প্রিয়। মান্না ভাই। খুব ভাবছে, খুবই কষ্টকর ব্যাপার। রিয়াজ, মান্না ভাই, রিয়াজ ভাই। তারপরে আর কাউরে পাইতেছি না। বিগ স্টেটমেন্ট যে আর কাউকে আশাদ আদনান খুঁজে পাচ্ছে না। নায়ক আসবে। নায়ক, আপনি নায়ক বলেছেন? নায়ক মান্না ভাইয়ের আগে আমি যদি নায়ক হিসাবে চিন্তা করি, মান্না ভাইয়ের পরে রিয়াজের আগে আসবে চঞ্চল চৌধুরী। আচ্ছা, চঞ্চল চৌধুরীর কথা বললেন, আমার খুব দারুণ ক্লু মনে পড়লো। চঞ্চল চৌধুরী একটা স্টেটমেন্ট দিয়েছেন, খুব বিস্তর স্টেটমেন্ট দিয়েছেন, আমি জানি না আপনার চোখে পড়েছে কিনা। প্রিয়তমার সাকসেস এবং বর্তমান চলচ্চিত্রের আলোচনা নিয়ে বলেছেন। 2 লাইনে বলেছেন যে, বেশ বড়সড় বলছেন, আমি 2 লাইনে বলছি যে চলচ্চিত্রের আলোচনাটা বক্স অফিস কত টাকা কালেকশন করলো একজন দর্শকের এটা জানার কোনো প্রয়োজন নেই। চলচ্চিত্রে আলোচনা হওয়া উচিত মননশীল, কোনটা ভালো অভিনয় করলো, কতদূর আমার আবেগে টানলো, কতটুকু নিয়ে আমি গেলাম, এটা নিয়ে কিন্তু এই আলোচনাগুলো থেকে আমরা বেরিয়ে আসছি। আপনি কি মনে করেন চলচ্চিত্রের? না, চলচ্চিত্রের আলোচনা সব কিছু নিয়েই হতে হবে। শুধু কতটা আবেগ, কতটা মননশীল, কতটা দর্শকপ্রিয়তা পেয়েছে, কতটা ভালো অভিনয় হয়েছে, শুধু এগুলো নিয়ে গেলেই হবে না। কতটা টাকা কামিয়েছে, কতটা বক্স অফিসে হিট হয়েছে, তাহলে সারা বিশ্বজুড়ে বক্স অফিস কালেকশন কেন আছে, সেদিকেও যেতে হবে। চঞ্চল ভাই তার দৃষ্টিভঙ্গি থেকে হয়তো বলেছেন, হয়তো ওনার কাছে টাকাটা ম্যাটার করে না, হয়তো,
কিন্তু আমি প্রযোজক, আমার কাছে টাকাটা তো ম্যাটার করে। টাকা না থাকলে ফিল্মটা হবে কিভাবে? ফাইন। প্রশ্ন সেটা বলতে, টাকা না থাকলে ফিল্মটা কিভাবে? রাইট রাইট। নায়িকার প্রসঙ্গটা এবার একটু আসি। আপনি ঘামছেন। 3 জন নায়িকা, এটা তো আমি কাউকে রেফার দিতে পারি না যে একে ছাড়া, কারণ আপনি আপাতত নায়িকা ছাড়াই রয়েছেন, বাংলাদেশি নায়িকা ছাড়া। না, বাংলাদেশি নায়িকা নিয়ে আমি ছবি বানিয়েছি, বানিয়েছেন অগণিত না। আঁচলকে নিয়ে আমি ছবি বানিয়েছি, সোনিয়াকে নিয়ে আমি ছবি বানিয়েছি, ফিল্মের ক্ষেত্রে দিচ্ছেন নাকি? আইরিনকে নিয়ে আমি ছবি বানিয়েছি। ফিল্ম অনলি ফিল্ম। অনলি ফিল্ম, বাংলাদেশের নায়িকা, অতীত বর্তমান সব মিলিয়ে। অবশ্যই বর্তমান রাখতে হবে, এটা ম্যান্ডেটরি। বর্তমান রাখতে হবে, অতীত রাখা যাবে? হ্যাঁ রাখতে হবে, একটা রাখতে হবে, মান্না ভাইয়ের মতো একটা রাখতে পারে। মান্না ভাইয়ের মতো একটা রাখতে হবে। আচ্ছা, কবরী ম্যাডাম, কবরী পা এ যুগের নায়িকা, এ যুগের নায়িকা, অ্যাক্টিং নির্ভর নায়িকা আসলে মুশকিল, খুব মুশকিল। কালকে ভার্সিটি মিডিয়ায় চলে আসবে যে ভাইয়া তো শোতে নাম বলছেন আমার, কোন ছবিটা পাচ্ছি। আচ্ছা, এই যুগের কোনো নায়িকার নাম আমি নিতে চাই না। নিতে চান না? না, খুঁজেও পাচ্ছেন না? খুঁজেও পাচ্ছি না। বাংলাদেশ চলচ্চিত্রের অবস্থাটা আপনার কথায় খুব স্পষ্ট ফুটে আসে, মানে এর বাইরে এত খরা, অনেক খরা, অনেক খরা, সত্যিকার অর্থেই আমি গত 10-12 বছরে দেখি না। না, অনেক খরা। আপনি দেখেন না, আমি যে 2টা নায়িকার নাম নিতে পারলাম না। ট্রু আমার পছন্দের, রাইট। আমি তারপরেও মেকশিফট আমি টেলিভিশন থেকে একটি নায়িকা তৈরি করে আমি ফিল্মে নিয়ে আসতেছি আমার ছবিতে, টেলিভিশন থেকে। ওকে, এটা আমি আপনার সাথে এই স্টেটমেন্টটা দিলাম। দারুণ। সো এবার একটু বলেন যে কেন, কোন জায়গা থেকে পরিপূর্ণ না, যেহেতু বাংলাদেশি কোনো নায়িকায় পরিপূর্ণ না, প্রফেশনালিজম পরিমণি কেন পরিপূর্ণ না? ব্যক্তিগত জীবন অনেক এলোমেলো। বিদ্যা সিনহা মিম অনেক বেশি পরিপক্ক। নুসরাত ফারিয়া বেশি খোলামেলা। নুসরাত বেশি খোলামেলা। তোমার 2-3টা নাম বলো নায়িকা দীপু এই সময়ের। হ্যাঁ, মাহিয়া মাহি। এই সময় তো আর নায়িকা হিসাবে সেলেবল না। একটা সময় যখন কাজ করেছে তখন তার একটা ফ্যান বেস ছিল। আমি চেষ্টা করেছিলাম তাকে নিয়ে কাজ করারও, কিন্তু হয়ে ওঠেনি কাজটি। সেই সময় আমি চেষ্টা করেছিলাম। জয়া আহসান, না, উনি ভালো অভিনয় করে, গুণী অভিনেত্রী, ওনাকে পছন্দ করি। ওনার সাথে আমার বহু নাটকে কাজ হয়েছে, আমার ভার্সিটি মিডিয়ার বহু নাটক উনি করেছেন। কিন্তু উনি খুব চুজি হয়ে কাজ করেন, ওনার জন্য অনেক সময় দিতে হয়। আমাদের তো আসলে এখনও এই সংস্কৃতিটা গড়ে ওঠেনি, ওভাবে আমরা মানে টাইম ফ্রেম বেঁধে কাজ করতে পারছি না। এই জন্য উনি বাংলাদেশেও এখন কাজ করা কমিয়ে দিয়েছেন। উনি এখন কলকাতা এবং মুম্বাইয়ের দিকেই ধাবিত হচ্ছেন। তো উনি ভালো কাজ করেন, ওনাকে আমি পছন্দ করি। কিন্তু বাণিজ্যিক চলচ্চিত্র যেটা আমি বানাই বা যেটা আমি বানাচ্ছি বর্তমানে, সামনে কী বানাবো যেটার জন্য, বাণিজ্যিক চলচ্চিত্রে জয়া আহসান মোস্ট প্রবাবলি রাইট নাও সেলেবল না। দারুণ স্টেটমেন্ট। 2টো নাম দিয়ে করি, ববি এবং পূজা চেরি। ববিকে আমি চিনি না। চেনেন না? ববিকে আমি চিনি না। পূজা চেরি ও 2টা কাজ করছে, আমি পেপার পত্রিকায় পড়ছি, আমি পার্সোনালি তাকে চিনি না। আচ্ছা, মানে দেখাও হয়নি? না, আমার সাথে কখনো দেখা হয়নি। আচ্ছা। আর পূজা চেরির একটি কাজ আমি দেখেছি, এস এ হক অলিকের গোলই ছবিতে কাজ করেছে, ভালো কাজ করেছে, ভালো অভিনেত্রী। কিন্তু একটি ঘটনার মধ্যে সে আছে, এজন্য খুব ইজিলি তাকে নিয়ে ফ্রুটফুল ওয়েতে কাজ করা সম্ভব না। বুবলি এবং অপু বিশ্বাসকে কীভাবে বিশ্লেষণ করেন আপনি? তা তো আসলে আমার ভাবি হয়, এই জন্যই তো আমি আলাদাভাবে প্রশ্নটা করলাম। এই জন্য তো সমস্যা, দুজনেই তো ভাবি আমার। বা বাদ দিয়ে আপনি চিত্রনায়িকা অপু বিশ্বাস, চিত্রনায়িকা বুবলিকে বিশ্লেষণ। অপু বিশ্বাস চিত্রনায়িকা হিসেবে ভালো ছিলেন, অবশ্যই ছিলেন। এখন তো উনি চিত্রনায়িকা না, উনি অবশ্যই ছিলেন। উনি যখন চিত্রনায়িকা ছিলেন তখন উনি ভালো কাজ করেছেন, অনেক ভালো ভালো ছবি উপহার দিয়েছেন। উনি ভালো মানুষ, সাকিবের ওয়াইফ ছিলেন, সাকিবের ছেলের মা। আমার সাথে একটা ভালো সম্পর্ক আছে, আমি তাকে পছন্দ করি। অপু বিশ্বাস ইজ গুড। আর ইন টার্মস অফ বুবলি, আসলে বুবলির সাথে আমার ওইভাবে পরিচয় নাই, আমার একবারই দেখা হয়েছে।
তারা একটা ছবি শুটিং করছিল পাবনাতে, ওই সময় আমি পাবনাতে ছিলাম রোজার মাসে, তখন আমার দেখা হয়েছে, মিনিট 10 কথা হয়েছে, এইটুকুই আমি তার সম্বন্ধে জানি। এছাড়া ওভাবে আসলে বুবলিকে আমার চেনা নাই। আচ্ছা, আশাদ ভাই, বলা হয় যে শাকিব খানের পরবর্তী যে সম্পর্কের যে টানাপোড়েন এবং সম্পর্কের যে স্থিতিশীলতা, সেই জায়গা থেকে আসাদ, আদনান, হিমেল আশরাফ এবং শাকিব তিনজনেরই একটা সমঝোতায় অপু বিশ্বাসের সাথে বেশ ইন্টিমেট রয়েছে, যোগাযোগ রয়েছে। তো আপনার পরামর্শ শুনেই নাকি অপু বিশ্বাস বেশ খানিকটা কাজে, বা এই যে আমেরিকা ঘুরতে গেল, যে কোনো স্টেটমেন্টে বলা হয়, এবং সে এখানে এই সিটে এসেও বলেছে যে আমি তার স্ত্রী যদি নাও থাকি, আমি আমার শাশুড়ি কিন্তু তার মা, তার শাশুড়ি এবং তার আমার ননদের সাথে ভীষণ ভালো সম্পর্ক, মানে তার ননদের সাথে। আপনাদের ইন্ধন বলবো না, ইন্ধন শব্দটা বাজে, আপনাদের পরামর্শ এবং পারিবারিক যে একটা লেটস হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কি হয়। ইঙ্গিত দিলেন, এই কি ইঙ্গিত? লেটস হোপ ফর দ্য বেস্ট। দীপু, আসাদ আদনান সম্পর্কে ওনার যে সর্বশেষ সংলাপটা শুনে আমার যে 2017 সালের কথা মনে পড়ছে, সেই নিকেতন, তারপর হচ্ছে সেই সম্ভবত 2 নম্বর রোডের বাড়ি, ভাইয়ের 53 নম্বর বাড়িতে, একই রোডের 53 নম্বর বাড়িতে ছিল ভাইয়ের অফিস, সাকিবের সেখানে যাওয়া। সুতরাং আমরা আসলেই দেখি অপেক্ষার ভাইয়ের না, কিন্তু কি হয় অপেক্ষা। আমি তো বহু কিছু, বহুদিনের সাক্ষী, তুমিও আমার পাশাপাশি ছিলা, আমরা বহু কিছু দেখেছি, বহুদিন গিয়ে বহু সময় পার হয়েছে। তো এখন তো আসলে চাইলেই সব কথা সব জায়গায় সব সময় বলতে পারি না, তো এই জন্যই এক কথাই বললাম লেটস হোপ ফর দ্য বেস্ট। দেখি কি করা যায়, মানে কি করা যায়, এবং সেটা আপনি পারবেন। একটা স্থিতিশীলতা দরকার সুপারস্টারের, যে কোনোভাবেই, সাংসারিক বা পারিবারিক, সেটা আমরা মনে করি। আপনি বিয়ে দিতে বলছেন না, স্থিতিশীলতা বলছি, সেটা বিয়ে হোক, আমি তো জানি, সেটা আসাদ আদনান জানেন। দীপুর কাছে একটা প্রশ্ন রাখি, ভাই আপনার না সাকিব খানের। আচ্ছা, সেই সম্ভাবনা দেখছো? আচ্ছা, প্লিজ প্লিজ প্লিজ, ঘটক নাকি? তো সেটা শেষ করবো। দীপু, আসাদ আদনান সম্পর্কে তোমার 2 লাইনের মূল্যায়ন করতে হবে, ভালো মন্দ সহকারে। হ্যাঁ, আমি প্রথমেই বলেছি যে উনি ভালো সবচেয়ে উদার, আর ওনার সবচেয়ে খারাপ দিক হচ্ছে উনি মানুষকে খুব সহজে বিশ্বাস করেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। গণমাধ্যমে আমরা আসলে এই শোতে একটা মানে ভাইস ভার্সা একটা প্রশ্ন নিই, আমাকে একটি এবং দীপুকে একটি প্রশ্ন করতে হবে আপনার। ওকে, তোমার দিয়ে শুরু করি। এসিটা কমায় রেখে আমার ঘামায় কি দর্শকদের দেখাতে চাইছিল তোমার কোশ্চেনে আমি ঘামি? না, আপনি আসলে মনস্তত্ত্বভাবে ঘামছিলেন এবং স্বাভাবিকভাবেই খুব ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে আসলে আপনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন, এর জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। দীপুকে? দীপুরে আসলে আমার কোশ্চেন করার কিছু নাই, কারণ তারপরেও বলি দীপুর আগাগোড়া সব কিছুই আমার জানা, দীপুরও আমার আগাগোড়া সব কিছু জানা। তারপরে বলি, দীপু তুমি কি হ্যাপি? আমাকে যা কোশ্চেন করতে চাইছিল তা করতে পারছো? কিছুটা হ্যাপি, পুরোপুরি না। আচ্ছা, পুরোপুরি হতে নেই নাকি সবকিছু? সবকিছু করতে নেই, সবকিছু পুরো হতে নেই, পুরো হতে নেই, তাহলে কিছু না কিছু তো বাকি থাকতে হবে। রাইট, থ্যাংক ইউ আসাদ আদনান ভাই, ধন্যবাদ। ধন্যবাদ, ভালো লাগলো আড্ডা দিয়ে, ভালো লাগলো। আমি অনেক কথাই বলেছি, অনেক কিছুই বলেছি, আমি জানি না কার কতটা মন জুগিয়েছি। আমি চেষ্টা করেছি যা সত্য তা বলার, যা আমি বিশ্বাস করি তা বলার। কারোর যদি মনে কোনো কষ্ট দিয়ে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি ছোট মানুষ। তার আগে একটু জানিয়ে রাখি, শোটার নাম তানভীর তারেক শো। কেমন লাগলো আড্ডা দিয়ে? হ্যাঁ, তানভীর তারেক শো ইজ দ্য ফ্যান্টাস্টিক শো। আমি ফলো করি তানভীর তারেক শো। আমি তানভীর তারেক শোতে আসতে চাচ্ছিলাম, তানভীর তারেক আমাকে ডাকছিল না, আমি খুব কষ্টে ছিলাম, লাস্টলি ডেকেছে, এতে আমি খুব হ্যাপি। আর আমি অনেক কথা অনেক জায়গায় অনেক কিছু বলেছি, অনেকের জন্য যদি কখনো কোনো কথায় কেউ কষ্ট পান তাহলে আমাকে মাফ করবেন, আমি ছোট মানুষ, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ দীপু। প্রিয় দর্শক, এইভাবেই আজকে শেষ করি যে আশাদ আদনান ভাই বললেন বিনয়ের সাথে ছোট মানুষ, কিন্তু বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির যাবতীয় মানুষগুলো এখন মূলত ভার্সেটাইল মিডিয়া আশাদ আদনান সহ তাদের প্রতি অনেক প্রত্যাশা রেখে চলেন, এবং সেই প্রত্যাশার চাপটাও যেমন রয়েছে তেমনি আশাদ আদনান ভাই সুস্থ থাকুক, সবল থাকুক, এবং বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি আমরা যে জায়গায় দেখতে চাই বা আশাদ ভাই যে জায়গাটা দেখতে চাই সেই জায়গাটা যেন পৌঁছায়। সব ভালো থাকি, ভালো রাখি। আল্লাহ হাফেজ।